হ্যাঁ স্যার। ওকে, তো আজকে আমরা একটু সিএসও থেকে একটু বেরিয়ে এসে, কারণ সিএসও আমাদের পরপর অনেক দিন ধরে আমরা সিএসও পড়ছি, তো আজকে একটু জাস্ট ফ্লেভারটা চেঞ্জ করার জন্য আমরা ডেটা স্ট্রাকচারের একটা ছোট্ট কনসেপ্ট আজকে আমরা পড়বো। সেটা হচ্ছে রিকারশন। অলরেডি আমরা সি এর রেসপেক্টে আমরা পড়েছি, একই কনসেপ্ট, সেম কনসেপ্ট। আমি শুধু এখানে বলেছি রিকারশন ইন ডেটা স্ট্রাকচার, যেহেতু ডেটা স্ট্রাকচারেও আমাদের রিকারশন কনসেপ্টটা আছে, তার জন্য বলেছি রিকারশন ইন ডেটা স্ট্রাকচার। তো কনসেপ্ট আমার সেম, সব কিছু সেম, সেম কনসেপ্ট। তো রিকারশনের ক্ষেত্রে আমরা ডেটা স্ট্রাকচারে আমরা কিছু প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করা মানে রিকারশন দিয়ে আমরা রিকারশন কি তার ডিটেলস আমরা পড়েছি রিকারশন পড়ার সময়। যারা রিকারশনের ভিডিওটা এখনও দেখোনি তারা অবশ্যই রিকারশনটা দেখে নেবে, কারণ পরীক্ষায় কিন্তু রিকারশন থেকে কোশ্চেন আসবে। সে সি থেকেও আসবে কোশ্চেন সিতে, আবার ডেটা স্ট্রাকচারে কিন্তু রিকারশন থেকে কোশ্চেন আসবেই। আর ফ্যাক্টোরিয়াল কীভাবে রিকারশন দিয়ে সলভ করা হয় সেটাও আমরা দেখেছি সিতে। ফিবোনাকি সিরিজ কীভাবে সলভ করা হয় রিকারশন দিয়ে সেটাও আমরা দেখেছি। আজকে যেটা আমরা বেসিক্যালি দেখবো সেটা হচ্ছে টাওয়ার অফ হ্যানুই, আর তার সাথে হয়তো যদি আমরা টাইম পাই তাহলে আমরা জিসিডি অফ টু নাম্বারস, তার রিকার্সিভ প্রসিডিওরটা আমরা এখানে ফলো করব। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাওয়ার অফ হ্যানুই। ডেটা স্ট্রাকচারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাওয়ার অফ হ্যানুই। তো আমরা ফ্যাক্টোরিয়াল বা ফিবোনাকি সিরিজের আমরা বেসিক্যালি এখানে অ্যালগোরিদমটা দেখব, কারণ ডেটা স্ট্রাকচারে আসলে এটার অ্যালগোরিদম আসবে। আর টাওয়ার অফ হ্যানুইয়েরও অ্যালগোরিদম আসে ডেটা স্ট্রাকচারে। আর কীভাবে কাজ করে টাওয়ার অফ হ্যানুই, অ্যাকচুয়ালি কী কনসেপ্টটা, সেটা আমরা এখানে স্টাডি করব। তো ওভারঅল আমরা রিকারশন দিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করছি। রিকারশন দিয়েই আমরা ফ্যাক্টোরিয়াল, ফিবোনাকি সিরিজ আর টাওয়ার অফ হ্যানুই, এটা হচ্ছে আমাদের টার্গেট। এই তিনটে আমরা আজকে কভার করব। তার মধ্যে ফ্যাক্টোরিয়াল, ফিবোনাকি সিরিজের কনসেপ্ট আমি অলরেডি আগেও বলেছি, তো সেই কনসেপ্ট আর এখানকার কনসেপ্ট একই। আমি এখানে হয়তো অ্যালগোরিদমটা বলবো শুধুমাত্র, কনসেপ্ট আমার সেম, লজিক সেম। তো রিকারশনের কনসেপ্ট বলতে গেলে ফার্স্ট আমাকে ইন্ট্রোডাকশন থেকেই শুরু করতে হয়। আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে তারপরে আমি রিকারশনের মেন কনসেপ্টে চলে যাব। তো রিকারশনের বেসিক কনসেপ্ট বা বেসিক ডেফিনেশনস বলতে যেটা বোঝায়, আমি একটু ডেটা স্ট্রাকচারের মতো করে বলছি এখানে। এতটা ডিটেলস আমি এখানে ঢুকবো না রিকারশনে। আমরা সিতে সেটা পড়েছি ডিটেলস, রিকারশনের কনসেপ্ট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিফারেন্ট টাইপ অফ রিকারশন, সেগুলো সব কিন্তু আমরা পড়েছি রিকারশনের সি এর কনসেপ্ট। তো রিকারশন বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের কম্পিউটার সায়েন্সে, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। যে কোনো অ্যালগোরিদমকে বা অনেক অ্যালগোরিদমকে আমরা খুব সহজে রিকারশন দিয়ে আমরা ডেসক্রাইব করতে পারি। আমাদের যে কোনো অ্যালগোরিদম বা যে কোনো প্রবলেমের দু রকমের সলিউশনস থাকে, একটা হচ্ছে ইটারেটিভ সলিউশনস, একটা হচ্ছে রিকারসিভ সলিউশনস। ইটারেটিভ সলিউশনস মানে সেখানে আমরা কিছু কাইন্ড অফ লুপের কনসেপ্ট ব্যবহার করি। আর রিকারসিভ সলিউশনের ক্ষেত্রে আমরা রিকারশনের কনসেপ্টটাকে আমরা ব্যবহার করি, যেখানে আমার একটা ফাংশন সে নিজেকে নিজেকে কল করতে পারে। তো বেসিক্যালি আমরা দুরকম টাইপের, আমরা দুরকমভাবে কোনো প্রবলেমকে বা কোনো অ্যালগোরিদমকে আমরা সলভ করতে পারি। আর রিকারশনকে আমরা একটা পাওয়ারফুল টুলও বলতে পারি, আমাদের কম্পিউটার সায়েন্সের একটা পাওয়ারফুল টুলও বলতে পারি আমি রিকারশনকে। আর রিকারশনের কনসেপ্টটাকে বেসিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যে ডেটা স্ট্রাকচারে হেল্প নিই তার নাম হচ্ছে স্ট্যাক। সেটা আমরা আগেও দেখেছি যে স্ট্যাকের হেল্প নিয়ে আমরা রিকারশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। ফ্যাক্টোরিয়ালের প্রবলেম বলো বা ফিবোনাকি সিরিজ বলো বা টাওয়ার অফ হ্যানুই বলো, যে কোনো প্রবলেমকে সলভ করতে গেলে আমাকে ইন্টারনালি যে ডেটা স্ট্রাকচারে হেল্প নিতে হয় তার নাম হচ্ছে স্ট্যাক। তো এটা দিয়ে শর্ট কোশ্চেনও আসে যে রিকারশন ক্যান বি ইমপ্লিমেন্টেড বাই ইউজিং ড্যাশ ডেটা স্ট্রাকচার, তো স্ট্যাক ডেটা স্ট্রাকচার। তো আমরা রিকারশনের কনসেপ্ট যেটা আমরা পড়েছিলাম, যে সাপোজ আমার কাছে পি একটা প্রসিডিওর, আমার কাছে পি একটা প্রসিডিওর, এই প্রসিডিওরটার নাম হচ্ছে পি প্রসিডিওর। আবার দেখো সেই প্রসিডিওরের কনসেপ্ট, প্রসিডিওর মানে ফাংশন, কালকেই পড়ছিলাম প্রসিডিওরের কনসেপ্ট। পি একটা প্রসিডিওর, সেই প্রসিডিওরটা একটা অন্য একটা সেই প্রসিডিওরটা তোমার তার ভেতরে যে কোডটা লেখা আছে সেই তার বডির মধ্যে সে আবার পি প্রসিডিওরটাকে সে আবার কল করেছে, পি প্রসিডিওরকে সে আবার কল করেছে। আবার পি একটা প্রসিডিওর, পি একটা প্রসিডিওর, কিউ একটা প্রসিডিওর, পি প্রসিডিওরটা তার বডির মধ্যে, এখানে পি একটা প্রসিডিওর, কিউ একটা প্রসিডিওর, পি প্রসিডিওরটা তার বডির মধ্যে কিউ প্রসিডিওরকে কল করেছে, আবার কিউ প্রসিডিওরটা তার বডির মধ্যে সে আবার পিকে কল করেছে। ব্যাপারটা একই। তাহলে এখানে পিটাকে আমি বলতে পারি একটা রিকার্সিভ প্রসিডিওর, আর এখানেও কিন্তু পিটাকে আমি বলতে পারছি একটা রিকার্সিভ প্রসিডিওর।
তাহলে এই কনসেপ্টটাকে আমরা বলছি ডাইরেক্ট রিকারশন। এটাকে আমরা বলছি ডাইরেক্ট রিকারশন, কারণ আমার একটা ফাংশন সে তার বডির মধ্যে নিজেকেই কল করছে, ডিরেক্ট কল করছে, তার জন্য একে বলা হয় ডাইরেক্ট রিকারশন। আর এখানে পি কল করছে কিউকে, কিউ আবার কল করছে পিকে, তাহলে আলটিমেট তো পি কল করছে নিজেকেই, কার হেল্প নিয়ে? না, ইনডাইরেক্টলি কিউ প্রসিডিওরটার হেল্প নিয়ে। তাহলে এটাকে বলা হয় ইনডাইরেক্ট রিকারশন, এটাকে বলা হয় ইনডাইরেক্ট রিকারশন। আমরা সি এর কন্টেন্টের মধ্যে আমরা ডাইরেক্ট আর ইনডাইরেক্টের কনসেপ্টটা আমরা দেখিয়েছিলাম, এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম। তো আমরা যে কোনোভাবেই হোক আমার রিকারশন হলেই হলো, সেটা ডাইরেক্টও হতে পারে, সেটা আবার ইনডাইরেক্টও হতে পারে। এছাড়া আমরা রিকারশনকে আরও কয়েকটা টাইপে ক্লাসিফাই করেছিলাম, টেল রিকারশন, হেড রিকারশন, সেটা আমরা সি এর ভিডিও থেকে আমরা সবাই সেটা দেখেছি বা দেখব। তাহলে রিকারশন মানেই যে একটা ফাংশন যখন একটা ফাংশনকে কল করে, তার মানেই যে আমার এই পিটা একটা রিকার্সিভ প্রসিডিওর বলতে পারি, বা আমি এখানে পি কল করছে কিউকে, কিউ আবার কল করছে পিকে, তাহলে পিকে বলছে এটা রিকার্সিভ প্রসিডিওর। তাহলে একটা ফাংশন যখন নিজেকে যখন কল করে তখন সেই ফাংশনটাকে রিকার্সিভ প্রসিডিওর বলা যায় না, বা সেই প্রসেসটাকে রিকারশন বলা যায় না, কারণ রিকারশন বেসিক্যালি একটা প্রসেস। আর যে ফাংশন নিজেকে কল করছে তার বডির মধ্যে, তাকে বলা হয় রিকার্সিভ প্রসিডিওর বা রিকার্সিভ ফাংশন। কনসেপ্ট দুটো কিন্তু আলাদা, রিকারশনটা প্রসেস আর রিকার্সিভ প্রসিডিওর কিন্তু ইটসেলফ একটা ফাংশন। এবার রিকারশনকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা স্ট্যাক ব্যবহার করে থাকি। এবার একটা রিকার্সিভ প্রসিডিওর তখনই সেটাকে আমি বলতে পারবো তাকে রিকার্সিভ প্রসিডিওর যখন আমার এই কলটা যদি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস যদি হতে থাকে, তাহলে কিন্তু তাকে কিন্তু আমরা রিকার্সিভ প্রসিডিওর বলতে পারবো না। আমার এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই, আমি পি ফাংশনের ভেতরে আমি পিটাকে কল করছি ইনডিফিনাইট নাম্বার অফ টাইমস, তাহলে আমার কিন্তু এটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে, তাকে কিন্তু আমরা রিকারশন বলবো না। রিকারশন তাকেই বলা হয় যে আমার এই কলটা যদি একটা কন্ডিশনের উপর বেস করে যদি পারফর্ম হয়, তখন তাকে আমি বলতে পারি রিকারশন। আমি যদি এখানে একটা কোনো কন্ডিশনকে অ্যাপ্লাই করি যে ইফ এ লেস দেন বা আই লেস দেন 3, আমি হয়তো পরে কি আমি হয়তো এটাকে প্লাস প্লাস করছি, দিয়ে তার মধ্যে হয়তো আমি এটাকে কল করলাম পিটাকে, তখন হতে পারে। তাহলে আমার প্রত্যেকটা রিকারশনকে বা রিকারশনের কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা রিকারসিভ প্রসিডিওরকে অবশ্যই দুটো প্রপার্টিসকে ফলো করতে হবে। কী কী প্রপার্টিস? না, প্রথম প্রপার্টিস হচ্ছে যে প্রত্যেকটা রিকারসিভ প্রসিডিওরের কাছে একটা বেস ক্রাইটেরিয়া থাকবে, বেস ক্রাইটেরিয়া থাকবে। সেই বেস ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে আমার একটা কন্ডিশনস থাকবে, আমার একটা কন্ডিশনস থাকবে যে কন্ডিশনের উপর বেস করে আমি নিজেকে কল করছি, আমার একটা কন্ডিশনস থাকবে, তাকে বলছি আমরা বেস ক্রাইটেরিয়া। আর সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে যে প্রসিডিওর সে চাইলে তার বডির মধ্যে নিজেকে কল করতে পারে, বা সে অন্য কাউকে কল করছে, আবার সেই ফাংশনটা হয়তো আবার পিকে কল করছে, সেটাও কিন্তু রিকার্সিভ প্রসিডিওর হতে পারে। তো এটাকে আমরা ডাইরেক্ট রিকারশন বলছিলাম, এটাকে আমি ইনডাইরেক্ট রিকারশন বলছিলাম। কনসেপ্টটা কিন্তু আমাদের সেম। তাহলে রিকার্সিভ প্রসিডিওর হতে গেলে আমাকে ইনফাইনাইট নাম্বার অফ টাইমস কল করলে হবে না সেম ফাংশনকে, আমার একটা লিমিট থাকবে, 10 বার, 15 বার, 20 বার কল করছি, ওকে ঠিক আছে, কিন্তু সেটা যেন ইনফাইনাইট নাম্বার অফ টাইমস যেন না হয়ে যায়। আমি দেখাতে পারি যে আমার ধরনের একটা ফাংশন আছে, সাপোজ একটা ফাংশনের নাম বললাম ইন্টিজার মেন। আমি এটা আগেও এক্সাম্পল দিয়েছিলাম, এই এক্সাম্পলটা আমার এখানে ধরনের কিছু কোড আছে, আমি তার মধ্যে হয়তো আমি আবার মেন ফাংশনকে কল করছি, মেন ফাংশন কল, তাহলে কি আমরা মেনটাকে কি রিকার্সিভ ফাংশন বলতে পারবো? তাহলে কি আমরা মেনটাকে কি আমরা রিকার্সিভ ফাংশন বলতে পারবো? বলতে পারবো না, কারণ আমার মেনটা কিন্তু এখানে বারবার কল হচ্ছে, তার কোনো লিমিট নেই, তার কোনো কন্ডিশনস নেই, তার কোনো বেস ক্রাইটেরিয়া নেই। কিন্তু এই মেনটাকে কল করার আগে যদি আমি এখানে যদি একটা কন্ডিশনকে যদি আমরা ইম্পোজ করতে পারি যে ইফ আই লেস দেন 3, তার মধ্যে হয়তো আমি মেনটাকে কল করছি, আর আমি ইফের বাইরে গিয়ে আমি আইটাকে প্লাস প্লাস করছি, তাহলে আমি প্রথমে আইটাকে তোমার 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিয়েছি। তাহলে একটা সময় পর কিন্তু মেন ফাংশন কল হওয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ আমার যখন কন্ডিশন যখন ফলস হয়ে যাবে তখন কিন্তু আর ইফের মধ্যে ঢুকবেও না আর মেনটাকে কলও করবে না। তাহলে এটাকে বলা হচ্ছে বেস ক্রাইটেরিয়া, আমার একটা কন্ডিশনস থাকছে, তার বেসিসে আমি কিন্তু ফাংশনটাকে কল করছি বারবার, তখন তো আমরা বলতে পারবো রিকারশন। ওকে, তাহলে এটা হচ্ছে রিকারশনের আমাদের বেসিক কনসেপ্ট, যে আমরা রিকারশন কি বা রিকারশন হওয়ার জন্য যে দুটো ক্রাইটেরিয়াকে ফলো করতে হয়, তাকে আমরা একটাকে বলছি বেস ক্রাইটেরিয়া, আর আমার রিকারশনটা আইদার ডাইরেক্ট হতে পারে কিংবা ইনডাইরেক্ট হতে পারে। আর রিকারশনের এক্সাম্পল তো আমি দেখিয়েছিলাম ফ্যাক্টোরিয়ালের প্রবলেম বা ফিবোনাকি সিরিজ। আজকে আমরা রিকারশন দিয়ে আমরা ফ্যাক্টোরিয়ালের একটা
রিকার্সিভ প্রসিডিওর বা আমরা একটা অ্যালগোরিদম লিখবো ফ্যাক্টোরিয়াল প্রবলেমকে সলভ করার জন্য। তো ফ্যাক্টোরিয়াল প্রবলেম কীভাবে সলভ করা হয় সেটা আমরা সবাই জানি, যে আমি যদি এন এর যদি ফ্যাক্টোরিয়াল বের করতে যাই, এন সমান যদি আমাদের 5 হয়, তাহলে তার জন্য আমাকে যে রুলসটা ফলো করতে হয়, এন ফ্যাক্টোরিয়াল, বেসিক্যালি এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 1 ইন্টু 2, 2 ইন্টু 3, আপ টু আমাকে মাল্টিপ্লাই করতে হবে n মাইনাস 2, আর লাস্ট থেকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে n মাইনাস 1, আর আলটিমেট আমরা মাল্টিপ্লাই করবো n কে দিয়ে। এটা আমার ফর্মুলাটা। তো আমি যদি 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাই, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3, আর ইন্টু 3 মানে তারপর তোমার 4 আসবে, তারপরে তোমার লাস্টে কি আসবে, 5 আসবে, এনটা মানে হচ্ছে 5। তাহলে আমি এখান থেকে পাবো, আমি এখান থেকে পাচ্ছি 120। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল মানে ক্যালকুলেশন করার একটা রুলস। কিন্তু আমরা কোনো জিরো যদি আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে যাই, তখন কিন্তু আমাদের সেটা 1 আসবে সবসময়। 1-এর ফ্যাক্টোরিয়াল করতে গেলে আমাদের কি আসবে, 1 আসবে। 2-এর যদি আমরা ফ্যাক্টোরিয়াল করতে যাই আমাদের কি আসবে, 2 আসবে। সব কিন্তু আমাদের এই রুলসের মধ্যে পড়ছে যে কীভাবে আমরা একটা নাম্বারের ফ্যাক্টোরিয়ালকে আমরা বের করতে পারি। আবার আমি বলতে পারি যে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, আমি তো এটাও লিখতে পারি যে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আবার আমি লিখতে পারি 5 ইন্টু 4, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে তোমার 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আমি তো আবার লিখতে পারি এটা মানে যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আমি জানি যে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত আমাদের এখানে 2। তাহলে আমি যদি এখন যদি এখানে যদি 2 বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 কত হয়ে যাচ্ছে, 120 হয়ে যাচ্ছে। একই ব্যাপার। তাহলে এটাকে আমি বলছি রিকার্সিভ সলিউশনস, তাহলে এই সলিউশনের বেসিসে আমরা যদি কাজ করি, তাহলে তখন আমি লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমি 5-এর যখন ফ্যাক্টোরিয়ালটা বের করলাম, আমি দেখো 5টা হচ্ছে আমার এখন n, তাহলে আমি এখানে 5 লিখেছি মানে n লিখেছি। তাহলে n ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ব্যাপারটা একই। তাহলে এটাকে বলা হচ্ছে রিকার্সিভ সলিউশনস, তো আমরা এরকমভাবেই কিন্তু আমরা ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা আমরা করেছিলাম, রিকার্শন দিয়ে কীভাবে কোনো ফ্যাক্টোরিয়ালকে সলভ করা হয়, আমরা কিন্তু এই সেম কনসেপ্ট দিয়ে আমরা কাজটা আমরা অ্যাচিভ করেছি। এবার আমি একটা আমাদের ফ্যাক্টোরিয়ালে একটা রুলস দেখাবো ডেটা স্ট্রাকচারের রেসপেক্টে। আমি এখানে একটা রুলস বলতে পারি যে আমি এখানে দুটো রুলস বলবো ফ্যাক্টোরিয়াল ফাংশনের, যে ইফ n ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আমরা সেখানে বলতে পারবো যে আমার n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, কারণ 0 ফ্যাক্টোরিয়াল করলে 1 আসবে। আমরা এটাকে কনসিডার করছি যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। আর যদি আমার n এর ভ্যালুটা যদি তোমার গ্রেটার দেন যদি 0 হয়, দেন আমি তখন বলতে পারি যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে n ফ্যাক্টোরিয়ালটা কিন্তু আমার রিকার্সিভ। তার মধ্যে দেখো আমি কিন্তু আবার কল করছি n ফ্যাক্টোরিয়ালকে, সেই ফাংশনের বডির মধ্যে আমি আবার কল করছি n ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই কাজটাই কিন্তু আমরা করেছিলাম সিতে, যখন আমরা ফ্যাক্টোরিয়ালে যখন আমরা প্রোগ্রামটা দেখিয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে রিটার্ন কীভাবে কাজটা হচ্ছে, সেটা আমি ওখানে দেখিয়েছিলাম। এবার আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিই। ধরে নাও আমি হয়তো 4-এর ফ্যাক্টোরিয়াল তোমার বের করতে চাইছি, 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের এই রিকার্সিভ প্রসিডিওরের যে ডেফিনেশনস, তার ওয়াইজ আমি লিখতে পারি 4 ইন্টু 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি আমরা। তার মানে এটাকে তোমার দাঁড়ায় কত না, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 2তে দেখো আমি যখন লিখতে পারি এই 3 ফ্যাক্টোরিয়ালটাকে আমি আবার এখানে ডিডিউস করছি না। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি না, 3 ইন্টু 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে তোমার 2 ফ্যাক্টোরিয়াল। এই রুলস ওয়াইজ আমি লিখতে পারি, এই রুলসটাকে ফলো করে লিখতে পারি। তাহলে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আমি 3 নাম্বার স্টেপে লিখছি। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি না, 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আবার আমি 4 নাম্বারে লিখছি যে 1 ফ্যাক্টোরিয়াল মানে কি না, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল মানে কি না, 0 ফ্যাক্টোরিয়াল মানে কি না 1। দেখো আমি এখানে বলেছি যে 0 ফ্যাক্টোরিয়াল তোমার মানে কি আসছে, যে 1 আসছে, আমি এখানে বলেছি, ঠিক আছে। আবার দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি পেয়েছি, 1 পেয়েছি। 2 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি পেয়েছি, দেখো 2 পেয়েছি আলটিমেট, যদি আমরা পুট করে দিই ভ্যালুটাকে। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি পেয়েছি, দেখো 3 ইন্টু 2,
মানে আমরা 6 পেয়েছি, আর আলটিমেট আমরা 4 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি পাচ্ছি না 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ইন্টু হচ্ছে 6, তার মানে কত পেয়ে গেলাম দেখো 24। এটাই আমার অ্যান্সার। দ্যাট ইজ দ্য রিকার্সিভ সলিউশনস। আমরা কিন্তু এইভাবে কিন্তু রিকার্সিভভাবে আমরা একটা ফ্যাক্টোরিয়ালকে আমরা বের করতে পারি। ওকে, তাহলে এইটাকে আমরা একটা অ্যালগোরিদম লিখবো, ফ্যাক্টোরিয়ালে একটা সিম্পল একটা অ্যালগোরিদম লিখবো যেটা আমাদের ডেটা স্ট্রাকচারে আসে। তো সেটা আমরা প্রোগ্রাম থেকেও নিজেরা লিখতে পারি। আমি তো দেখিয়েছিলাম যে কীভাবে একটা প্রোগ্রাম থেকে অ্যালগোরিদম লেখা যায়, বা আমি এখানে ডিরেক্ট লিখতে পারি। দেখো কীভাবে লিখছি আমাদের ফ্যাক্টোরিয়ালের অ্যালগোরিদমটাকে। কোডিংটা কিন্তু আমার ভিডিওতে আছে, প্রোগ্রামিং কোডিংটা আমি সেটাকে রান করিয়ে হয়তো দেখিয়েছি, সেটা একটু ওখান থেকে ফলো করবে। আমি এখন লিখছি অ্যালগোরিদম ফ্যাক্টোরিয়ালে, ফ্যাক্টোরিয়াল নাম দিলাম ফ্যাক্টোরিয়াল। আমি দুটো প্যারামিটার পাস করছি, একটা হচ্ছে ফ্যাক্ট, আমরা ফ্যাক্ট ইউজ করি, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 ধরে নিই, দি ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই করে আমরা নর্মালি ফ্যাক্টোরিয়ালটাকে বের করতাম। আমি এখানে একটা প্যারামিটার পাস করলাম এন, আমি এন এর ফ্যাক্টোরিয়াল বের করব, ঠিক আছে। তো এই প্রসিডিওরটা, দিস প্রসিডিওর, এখানে কিন্তু ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে একটা প্রসিডিওর বা ফাংশন। দিস প্রসিডিওর ক্যালকুলেটস, দিস প্রসিডিওর ক্যালকুলেটস n factorial and returns the value in the variable fact, ফ্যাক্টের মধ্যে আমাকে রেজাল্টটাকে রিটার্ন করবে, যে ভ্যালুটাকে রিটার্ন করবে আমার এই প্রসিডিওরটা, সেটা আমার কার মধ্যে থাকবে না ফ্যাক্টের মধ্যে থাকবে, ঠিক আছে। আমি এবার শুরু করছি অ্যালগোরিদমটাকে লেখা বা প্রসিডিওরটাকে লেখা। আমি স্টেপ 1 করেও লিখতে পারি বা আমি 1 2 করেও লিখতে পারি। আমি ফার্স্টে 1-এ লিখলাম যে ইফ n ইকুয়ালস টু যদি 0 হয় দেন সেট ফ্যাক্ট ইকুয়ালস টু 1। ফ্যাক্টটা তো আমার আলটিমেট, তোমার ফ্যাক্টটা হচ্ছে আমার রেজাল্ট, ফ্যাক্টের মধ্যে আমার রেজাল্ট থাকবে। তাহলে n যদি তোমার 0 হয়, তা আমি হয়তো 0 ফ্যাক্টোরিয়াল তোমার চাইছি বের করতে, তখন ফ্যাক্টের মানটা কি না, ফ্যাক্টের মানটা তখন 1 অ্যান্ড রিটার্ন। আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম অ্যান্ড রিটার্ন। যেহেতু তোমার প্রসিডিওর, তার জন্য এখানে কি লিখছি না রিটার্ন করছি। প্রসিডিওর মানে তোমার রিটার্ন হবে, বা ফাংশন মানে তোমার রিটার্ন হবে। নাম্বার 2, যদি এনটা যদি তোমার 0 না হয় তখন কি হবে না, আমি কি করলাম ফার্স্ট, আমি ফ্যাক্টটাকে আমরা ফার্স্টে ইনিশিয়ালাইজ করে নিলাম যে সেট ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1। আমি ফ্যাক্টটাকে 1 দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। ওকে, এবার আমি একটা লুপ চালাবো, রিপিট ফর কে ইকুয়ালস টু, কেটা আমার একটা ভেরিয়েবল, লুপ ভেরিয়েবল কেটা, যেমন আমরা আই যে নিই লুপের ক্ষেত্রে আমি এখানে কে নিচ্ছি। রিপিট ফর কে ইজ ইকুয়াল টু 1 to n, ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন কোনো ফ্যাক্টোরিয়াল বের করতাম তখন ফলটা কি লিখতাম না i ইজ ইকুয়াল টু 1, i লেস দেন অর ইকুয়ালস টু 1, n i প্লাস প্লাস, তার মধ্যে আমরা কি করতাম ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই দিয়ে আমরা ফরটাকে শেষ করতাম। এই ফরটা ঘোরা কমপ্লিট হয়ে গেলে আমার কিন্তু ফ্যাক্টরির মধ্যে কিন্তু অ্যাকচুয়াল আমার যে ফ্যাক্টোরিয়ালের যে ভ্যালুটা সেটা কিন্তু তোমার স্টোর হয়ে যাবে, ওটা তোমার স্টোর হয়ে যাবে। নাম্বার 4 না করে আমি এর তোমার ভিতরেই লিখবো, এই কনসেপ্টটার মধ্যেই লিখবো যে সেট ফ্যাক্ট ইজ ইকুয়াল টু, আমি এখন এই কাজটা লিখছি, সেট ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার কে। আমার এখানে আই ছিল লুপ ভেরিয়েবল, আমার এখানে লুপ ভেরিয়েবলে কে আছে, সব থেকে ভালো হয় তুমি এখানে কে এর জায়গায় তুমি এখানে আই করে, তার আমাদের সিমিলারিটি চলে আসবে, আই করে দাও, এটাকে আমি আই করে দিচ্ছি, তাহলে একই রকম লাগবে দেখতে, ফ্যাক্ট স্টার আই। আমি এখানে তোমার লুপটাকে শেষ করলাম, এন্ড অফ দ্য লুপ। তারপরে কি করছি না স্টেপ 4 থেকে আমরা কি করছি না আমি রিটার্ন করে এবার প্রসিডিওর থেকে বেরিয়ে চলে আসছি। আমার কিন্তু ফ্যাক্টোরিয়াল কিন্তু ক্যালকুলেট হয়ে গেল। এটা কিন্তু নন রিকার্সিভ প্রসিডিওর, নন রিকার্সিভ অ্যালগোরিদম। আমি কিন্তু এখন কোনো রিকার্শনের কনসেপ্ট এখানে ব্যবহার করিনি। সিম্পলি যেভাবে আমরা ফর দিয়ে আমরা যেভাবে তোমার রিকার্শনটাকে আমরা যেভাবে তোমার ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি, আমি এখানে সেমভাবে করেছি। তো এবার আমরা রিকার্সিভ সলিউশনসটা দেখবো, তার অ্যালগোরিদমটা দেখবো রিকার্সিভের, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নন রিকার্সিভ অ্যালগোরিদম, নন রিকার্সিভ সলিউশনস বলতে পারো বা নন রিকার্সিভ অ্যালগোরিদম বলতে পারো। এবার আমরা রিকার্সিভ অ্যালগোরিদমটা আমরা এবার দেখব। রিকার্সিভ অ্যালগোরিদম আমি একই রকম টাইপের আমি একটা প্রসিডিওর নিচ্ছি, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট কমা এন, সেম। আমি এখানে লিখতে পারি যে দিস প্রসিডিওর ক্যালকুলেট এন ফ্যাক্টোরিয়াল অ্যান্ড রিটার্নস দ্য ভ্যালু ইন দ্য ভেরিয়েবল ফ্যাক্ট। আমি ওখানে যা লিখেছিলাম আমি সেই স্টেটমেন্টটাই আমি এখানে কপি পেস্ট করব, প্রথম যে লাইনটা আমি এখন লিখেছিলাম। স্টেপ নাম্বার 1,
স্টেপ নাম্বার 1, ইফ n ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে দেন সেট ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড রিটার্ন। প্রথম সেটটা আমার সেম, দেন যদি তোমার 0 হয় তো আমার তো কিছু করার নেই, আমার তখন ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 করে আমাকে বেরিয়ে চলে আসতে হবে। আমি চাইলে তোমার ফ্যাক্টটাকে ডিসপ্লে করতে পারি যে ফ্যাক্টরি অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 1। আর যদি আমাদের ফ্যাক্ট যদি n যদি তোমার 0 না হয়, যদি তোমার গ্রেটার দেন যদি তোমার 0 হয়, তখন আমাকে এবার কী করবো, আমরা এবার কল করবো ফ্যাক্টরিয়ালটাকে। আমার এটা আমার রিকারশন, তো আমাকে কল করতে হবে আবার, তাহলে একটা ফাংশনের মধ্যে ঢুকে আমাকে ফাংশনটাকে কল করতে হবে। আমি এখন তোকে কল করছি ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেটের মধ্যে আমি দেখো পাস করছি এখানে ফ্যাক্ট কমা n মাইনাস 1, n মাইনাস 1। আর তার মধ্যে আমি কি করছি, সেট ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার n, আর লাস্টে 4 নম্বরে কি আমরা কি করলাম, এখান থেকে রিটার্ন করে বেরিয়ে চলে আসলাম। যেভাবে আমরা সিতে আমরা যেভাবে তোমার রিকার্সিভ সলিউশনসটা দেখিয়েছিলাম বা ফ্যাক্টরিয়াল তোমার প্রোগ্রামটা করেছিলাম, সেই কনসেপ্টটাই আমি এখানে ব্যবহার করলাম। তাহলে একটা যে ফাংশনের মধ্যে আমি বসে আছি, সেই ফাংশনের মধ্যে গিয়ে আমি দেখো আবার দেখো কল করেছি সেই ফাংশনটাকে। কী দিয়ে কল করেছি, আমি দেখো কল করেছি, প্রথমবার কল করেছিলাম ফ্যাক্ট আর n দিয়ে, এখন দেখো আমি পাস করছি ফ্যাক্ট পাস করছি আর n-1 পাস করছি। কেন না, আমার রিকার্সিভ ডেফিনেশনসটা একটু দেখো রিকার্শনের ক্ষেত্রে, আমার রিকার্সিভ ডেফিনেশনসটা একটু দেখো রিকার্শনের ক্ষেত্রে, যে আমার n যদি তোমার যদি বেশি হয় 0 থেকে, তখন কি করেছি আমরা n ফ্যাক্টোরিয়াল মানে কি না n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। তার জন্য কিন্তু এখন n-1টাকে আমরা পাস করছি। নেক্সট টাইম আমি তখন কিন্তু n-1টাকে আমি কিন্তু এখানে পাস করছি। তো দ্যাট ইজ দ্য ফ্যাক্টোরিয়াল, দ্য রিকার্সিভ অ্যালগোরিদম। আমার যদি আসে পরীক্ষায় যে রাইট ডাউন দ্য রিকার্সিভ অ্যালগোরিদম অফ এ ফর ফাইন্ডিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, আমি তখন এই জাস্ট 4 লাইন লিখবো তার রিকার্সিভ প্রসিডিওরের জন্য। ওকে, তো এটা আমরা অলরেডি জানি এই কাজটা কীভাবে করতে হয়। আমি সিতে যখন লিখেছিলাম, আমি তখন লিখেছিলাম তোমার সিতে ডিরেক্টলি লাস্ট থেকে লিখেছিলাম রিটার্ন n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। আমরা এই স্টেটমেন্টটাই এক্স্যাক্টলি লিখেছি ওখানে সিতে। তাহলে এই স্টেটমেন্টটা আমার যা কাজ করছে, আমি দেখো আবার কল করছি ফ্যাক্টোরিয়ালটাকে কী দিয়ে না n-1 দিয়ে, আমি দেখো এখানে তাই করছি, আমি এখানে n-1 দিয়ে কল করছি। আর ফ্যাক্টটা কি, যার মধ্যে রেজাল্টটা আমার স্টোর করা আছে, এটা আমার একটা ভেরিয়েবল। তো এটা আমরা এর জায়গায় সি এর প্রোগ্রামটা যেভাবে লেখা হয়েছে এলিফ দিয়ে আমি তো বললাম করতে পারো, হ্যাঁ করতে পারো, আমি তো বললাম সেটাও হবে। যদি তোমরা সি এর কোডটাকে যদি তোমরা যদি কনভার্ট করতে পারো অ্যালগোরিদমে, তাও হবে, কোনো সমস্যা নেই। আমি তো এখানে ছোটো করে দেখালাম, 3-4 লাইনের মধ্যে দেখালাম যে কীভাবে কাজটা করতে পারি। ঠিক আছে, তো ফ্যাক্টোরিয়াল আমরা সমস্ত কনসেপ্টটাই আমরা দেখলাম। আমরা একই রকমভাবে আমরা ফিবোনাকি সিরিজটাকে বের করতে পারি। ফিবোনাকি সিরিজ নিয়ে আমি অনেক কিছু বলেছিলাম, আমি এখানে ফিবোনাকি সিরিজটাকে আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি, ফিবোনাকি সিরিজের জাস্ট অ্যালগোরিদমটাকে। আমি শুধুমাত্র অ্যালগোরিদমের কনসেপ্টটা আমি বলছি, আমি আর বাকি কিছু কোনো কনসেপ্টে যাচ্ছি না, কারণ ফিবোনাকি সিরিজ নিয়ে আমরা অনেক কিছু আমরা ডিসকাস করেছি। আমি নর্মাল প্রোগ্রাম করেছি ফিবোনাকি সিরিজের, আমরা রিকার্সিভ প্রসিডিওর দিয়ে প্রোগ্রাম করেছি, অনেক কিছু করেছি ফিবোনাকি সিরিজের। আমি ফিবোনাকি বলে একটা ফাংশন নিচ্ছি, তার মধ্যে ফি আর এন দুটো প্যারামিটার পাস করছি। আমরা এবার দেখো ফার্স্টে আমি তোমার প্রথম স্টেপ লিখছি যে ইফ n ইজ ইকুয়াল টু যদি 0 হয় অর n ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে দেন সেট ফিব ইকুয়ালস টু n অ্যান্ড রিটার্ন। আমরা একটা কথা ভালো করে খেয়াল করে দেখো, আমি যখন ফিবোনাকি সিরিজ যখন একটা ফর্মুলা দেখিয়েছিলাম যে ফিব অফ n ইকুয়ালস টু ফিব অফ n-1 প্লাস ফিব অফ n-2, এটা আমাদের নিশ্চয়ই মনে পড়ছে এই ফর্মুলাটা। আমি যেখানে বলেছিলাম হোয়ার ফিব অফ 0 ইকুয়ালস টু 0 আর ফিব অফ 1 ইকুয়ালস টু 1, এটাকে দিয়ে আমি একটা ফিব অফ 5-এর ভ্যালু না 6-এর ভ্যালুকে ক্যালকুলেট করেছিলাম। তাহলে ফিব অফ 0 ইজ ইকুয়াল টু 0, তার মানে তো বোঝায় যে n যদি আমার 0 হয় তাহলে ফিব ইজ ইকুয়াল টু n, মানে কি না n যদি তোমার 0 হয় তাহলে তোমার ফিব ইকুয়ালস টু 0, আর n যদি তোমার 1 হয় তাহলে তখন তোমার ফিব ইজ ইকুয়াল টু কি না n মানে কি 1 অ্যান্ড রিটার্ন। তাহলে 0 আর 1-এর জন্য আমি তখন ফিব অফ 0 বা ফিব অফ 0টা 0 আর ফিব অফ 1টা হচ্ছে 1। এটা কিন্তু আমাদের এক্সট্রা একটা কনসেপ্ট, আমি কিন্তু সি এরটা এখানে লিখলাম, এটা কিন্তু তোমার এর মধ্যে নেই, কিন্তু
এটা আমি জাস্ট ওর সঙ্গে দেখালাম। এবার স্টেপ 2, আমাকে দুবার ফাংশনটা কল করতে হয়। আমি এখন কল করছি ফিবোনাকি। আমি প্রথমবার কল করার সময় আমি দেখো পাস করছি এখানে ফিব অফ এ। আমি ফিব অফ এটাকে ধরলাম, এখানে তো আর এরকমভাবে লিখতে পারবো না, আমি এগুলো ফিব এ লিখলাম। আমি একবার পাস করছি n-2, আর পরের বার দেখো আমি কল করছি ফিবোনাকি ফিব বি, কমা দিয়ে পাস করছি n-1। ব্যাপারটা একই। তারপরে আমরা কি করব, আমরা ফিব অফ এ আর ফিব অফ বিটাকে আমরা যোগ করে দেবো। তাহলে ফিব ইকুয়ালস টু ফিব অফ এ প্লাস ফিব অফ বি, আর লাস্টে আমি 4-5 নাম্বারকে আমি এখান থেকে রিটার্ন করে আমরা বেরিয়ে আসলাম। এই কনসেপ্টটাকে আমরা সি দিয়ে দেখিয়েছিলাম, তার রেসপেক্টও আমি কিন্তু অ্যালগরিদমটাকে লিখতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। আর যদি আমরা তাও ভুলে যাই, তাহলে শুধুমাত্র সেই ফিবোনাকির ফাংশনটাকে যদি আমরা লিখে দিই সিতে, তাও হবে। আমাদের এই অ্যালগরিদমে বা আমাদের সিউডো কোডে তাও হবে, ওটাও করতে পারি। তাহলে এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর ফিবোনাকি সিরিজের বেসিক অ্যালগরিদমটা, তার কনসেপ্টটা আমরা কীভাবে ইমপ্লিমেন্ট, তার যে প্রসিডিওরটা কীভাবে কাজটা করতে পারি সেটা আমি যা সেখানে দেখালাম। আর অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনের কাজটা কিন্তু আমি রিকার্শনে দেখিয়েছি সি এর যে ক্লাসটা নিয়েছিলাম তখন, তার মধ্যে। তো পরীক্ষায় আসলে তোমরা কী লিখবে তার জন্য আমি এটাকে আরও এখানে দেখালাম। এবার আমাদের একটা কনসেপ্ট, ছোট্ট একটা কনসেপ্ট আমরা এখান থেকে দেখবো। আমাদের ফিবোনাকি সিরিজে আমাদের রিকার্শনের মধ্যেই আর একটা ফাংশন আছে, যে ফাংশনটা রিকার্সিভ ফাংশন, সেই ফাংশনটাকে বলা হয় অ্যাকারম্যান ফাংশন। ঠিক আছে, এই ফাংশনের নাম হচ্ছে অ্যাকারম্যান ফাংশন। অ্যাকারম্যান ফাংশন বেসিক্যালি একটা ফাংশন যার দুটো আর্গুমেন্ট থাকে বা দুটো প্যারামিটার থাকে, আর সেই প্যারামিটারগুলো সবসময় কিন্তু একটা নন নেগেটিভ ইন্টিজার হয়, মানে নেগেটিভ হবে না প্যারামিটারগুলো কোনো সময়। অ্যাকারম্যান ফাংশনের প্যারামিটারগুলো কোনো সময় নেগেটিভ হবে না, সবসময় নন নেগেটিভ ইন্টিজার হবে। তো অ্যাকারম্যান ফাংশনটার ডেফিনেশনসটা আমরা দেখবো। এখান থেকে কিন্তু অনেক প্রবলেম আসতে পারে ডেটা স্ট্রাকচারে, তার ডেফিনেশনটা জানলে আমরা কিন্তু প্রবলেমটা করতে পারবো। ওকে, কীরকম না, অ্যাকারম্যান ফাংশন আমার 3টে কন্ডিশনস আছে। ফার্স্ট কন্ডিশনস, ইফ এম ইকুয়ালস টু যদি 0 হয়, দেন অ্যাকারম্যান ফাংশনটাকে আমি এ দিয়ে ডিনোট করছি। তার দুটো প্যারামিটার, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এন, দুটো প্যারামিটার। আমি তখন লিখতে পারি এ অফ এম কমা এন ইকুয়ালস টু n+1। ওকে, সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে যে ইফ এম নট ইকুয়ালস টু যদি 0 হয়, দেন, আর তার সঙ্গে আমাদের আরেকটা এনটাও ডিফাইন করা আছে, ইফ এম নট ইকুয়ালস টু 0 বাট n ইকুয়ালস টু 0, দেন এ অফ এম কমা এন ইকুয়ালস টু, আমি এখানে লিখতে পারি এ অফ m-1 কমা 1। ওকে, আর থার্ড যেটা লাস্ট যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে ইফ এম নট ইকুয়ালস টু 0 অ্যান্ড এন নট ইকুয়ালস টু 0, দেন এ অফ এম কমা এন ইকুয়ালস টু এ অফ m-1 কমা, তার মধ্যে আবার ফাংশন কল এ অফ এম কমা n-1, দুটো ব্র্যাকেট এখানে শেষ হচ্ছে। এটা হচ্ছে অ্যাকারম্যান ফাংশনের বেসিক ডেফিনেশনস। এই ডেফিনেশনটা ফলো করে আমাকে হয়তো বললো যে এই ডেফিনেশনসটা দিয়ে আমাকে হয়তো একটা ভ্যালুকে বের করতে বললো যে এ অফ 0-2 মানে কত হবে। তোমাকে এম আর এনটা তোমাকে বলে দিয়েছে যে এমটা 0 আর এনটা হচ্ছে তোমার 2। তাহলে এখান থেকে যদি আমাকে এ অফ 0-2 যদি আমাকে ভ্যালু বের করতে বলে এই ফাংশনটা ডেফিনেশনসটা থেকে, আমি তখন কীভাবে এটাকে ক্যালকুলেট করতে পারি না, আমি তখন দেখো এখানে তোমার ফার্স্টে লিখছি এ অফ 0-2, যেখানে আমার এমটা হচ্ছে 0 আর এনটা হচ্ছে 2। তাহলে ইফ এম ইকুয়ালস টু যদি তোমার 0 হয়, আমরা এখন দেখতে হবে ফার্স্টে যে আমার কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে এটা, এই 0 আর 2 ভ্যালুটা আমার কোন 3টে ক্রাইটেরিয়ার মধ্যে কোনটাতে তোমার স্যাটিসফাই করছে। দেখো সেকেন্ডটা আমার স্যাটিসফাই করছে না, কারণ এম নট ইকুয়ালস টু 0, আমার এখানে এমটা 0 আছে। থার্ডে দেখো তোমার এম নট ইকুয়ালস টু 0 আছে,
আমার এখানে এমটা 0 আছে, তাহলে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু এখানে ফুলফিল করছে। তাহলে আমি এখন কি লিখতে পারবো, এ অফ এম কমা এন, তার মানে কী হচ্ছে n+1, তাহলে এনটা কত আছে 2, তাহলে 2+1, তখন কত ভ্যালু হয়ে গেল 3, আমার ভ্যালু বেরিয়ে গেল 3। ঠিক আছে, আমাকে আবার শুধু এটা তো খুব সহজ একটা, আমি তো আমি ধরুন তোমাকে বললো যে এ অফ 1,3 ভ্যালু বের করতে, এখান থেকে এ অফ 1,3 ভ্যালুটা আমাকে এখান থেকে বের করতে বললো, তখন দেখো আমার কোনটা স্যাটিসফাই করবে না থার্ড ক্রাইটেরিয়াটা, এমটা নট ইকুয়ালস টু 0, তাহলে এমটা 1 আছে, আর এন নট ইকুয়ালস টু 0, তখন এনটা আমার 3 আছে। তাহলে আমি এখন কি লিখতে পারবো, আমি এখন লিখতে পারি এ অফ 1,3, এ অফ 1,3 ইকুয়ালস টু এ অফ m-1, এ অফ m-1, তাহলে কত আসবে, এমটা আমার এখানে 1 আছে, তাহলে m-1 করলে তোমার 1-1, তারপরে কি আছে আবার দেখো একটা এ ফাংশন শুরু হচ্ছে, কারণ রিকার্সিভ ফাংশন তো আবার শুরু হচ্ছে, দেখো এ দিয়ে আবার কি আছে m, এমটা কত আছে না 1, আর n-1 করলে কত হবে তোমার 3-1 করে কত হবে 2, এটা পেলাম। আবার দেখো তোমার কিন্তু আবার কিন্তু এটা ক্যালকুলেশন হবে, তাহলে এ অফ 0, এ অফ 1,2, এ অফ 1,2 আবার তোমার কোন রুলসে পড়ছে, আবার তোমার দেখো এ অফ 1,2 মানে দেখো তোমার এমটা নট ইকুয়ালস টু 0, এমটা তোমার দেখো নট ইকুয়ালস টু 0, আর দেখো তোমার এনটাও কিন্তু নট ইকুয়ালস টু 0, তাহলে এইটাকে তোমাকে আবার ভাঙতে হবে, এটাকে তোমাকে আবার ভাঙতে হবে কি দিয়ে না, আবার তোমাকে এই পুরো যে তার যে এক্সপ্রেশনটা আছে তোমাকে কিন্তু আবার এর জায়গায় তোমাকে কিন্তু এই পুরো এক্সপ্রেশন তোমাকে কিন্তু আবার রিপ্লেস করতে হবে। তাহলে আবার এটা তো ভাঙলে তোমার কত হচ্ছে না এ অফ m-1 মানে কত 1-1 করে কত হয়ে যাচ্ছে 0, কমা এ অফ m, n-1, এমটা হচ্ছে 1, আর 2-1 করে কত হচ্ছে 1, এটা হয়ে গেল আমার। আমি আবার দেখো ক্যালকুলেশন করছি এ অফ 0, এ অফ 0, এ অফ 1, দুটোই আমার এখন 1 আছে, দুটোই 1, তাহলে দেখো আবার তোমার এটা দেখো তোমার এমটা নট ইকুয়ালস টু 0, আর দেখো এন তোমার নট ইকুয়ালস টু 0, এটা কিন্তু আমার দেখো আবার কিন্তু এই রুলসটা তোমার স্যাটিসফাই করছে। তাহলে এটাকে আমাকে আবার এই ফাংশন কল, তাহলে আবার তোমার এই পুরো এক্সপ্রেশনটা আমার এখানে রিপ্লেস হবে, তারপর কি হবে এ অফ m-1, তাহলে 1-1 করে কথা হচ্ছে 0, কমা এ অফ m, মানে 1, n-1 করে কথা হয়ে যাবে না 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, আমার এটা এখন ক্যালকুলেশন হয়ে গেল। তারপরে কি আসছে, আমি এ অফ 0, এ অফ 0, এ অফ 0, এ অফ 1, 0, তখন দেখো তোমার এটা এমটা 1, এনটা 0, আমার দেখো সেকেন্ড রুলস, তার মানে কি হচ্ছে এ অফ m-1, 1, এ অফ m-1 মানে তোমার 0, 1 মানে তোমার এখানে 1 বসে গেল, এটা আসলো। তাহলে এরকমভাবে আমাকে প্রত্যেকবার আমাকে রিকার্সিভ ফর্মুলা অ্যাপ্লাই করে করে আমাকে এখান থেকে কিন্তু একটা ভ্যালু বের করতে হবে। তাহলে এখন কি আসছে এ অফ 0, এ অফ 0, এ অফ 0, আমি এখানে এ অফ 0,1 পাচ্ছি, তাহলে এ অফ 0,1 মানে তোমার কোন রুলসটা অ্যাপ্লাই হচ্ছে, এখন তোমার এমটা এখন 0 আছে, এমটা এখন 0, তা আমার দেখো ফার্স্ট রুলসটা, তখন কি হবে n+1 চলে আসবে এখান থেকে, তাহলে n+1 মানে কি আমার এনটা তো 1, তাহলে এখন 1+1 করে এখন কি হয়ে যাচ্ছে তোমার 2 হয়ে যাচ্ছে। তোমার দেখো আবার কিন্তু তোমাকে এটাকে আবার ক্যালকুলেশন করতে হবে, আবার দেখো তোমার এখানে এমটা 0, এনটা তোমার দেখো 2 আছে, তাহলে m0 n2 মানে কোনটা, আবার ফার্স্ট রুলস মানে n+1, আমি এখান থেকে কী পাচ্ছি আবার না এ অফ 0, এ অফ 0, n+1 মানে কত হচ্ছে তোমার 3, 2+1 মানে 3, আবার দেখো তোমার আসছে আমি এখান থেকে আবার কী পাচ্ছি এ অফ 0, এ অফ 0,3, তারপর 3+1 মানে 4 পাবো n+1 করে 0, আমি এখানে 4 পেয়ে গেলাম। তারপর তোমার কি আসছে এ অফ 0,4, আবার দেখো প্রথম রুলসটা অ্যাপ্লাই করছি, এম এর মানটা 0, তখন কি হচ্ছে এ অফ m, n+1, আমি তখন এখান থেকে কী পাচ্ছি n+1 করলে কত হয় না 4+1 করে আমরা কী পাচ্ছি আলটিমেট প্লাম অ্যান্সারটা 5। তো এরকমভাবে আমাকে কিন্তু অ্যাকরম্যান ফাংশন দিয়ে আমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, এই কাজটা কিন্তু আমাদের আসতেও পারে যে to find the value of a of 0 by using the concept of by using the definitions of Ackermann function। তোমার কিন্তু এই ফাংশনের ডেফিনেশন তোমাকে কিন্তু মনে রাখতে হবে, এই ফাংশনের ডেফিনেশন তোমাকে কিন্তু বলে দেবে না ওখানে, তোমাকে মনে রাখতে হবে এটা দিয়ে তোমাকে তখন a of 0 বা একটা কোনো ভ্যালু দিলে তোমাকে তার ভ্যালুটা বের করতে হবে, জাস্ট রিকার্সিভ প্রসিডিওর। একটা ফাংশনের মধ্যে আবার দেখো ফাংশন কল হচ্ছে, তাহলে এখানে কতবার ফাংশনটা কল হলো বলো, কিন্তু তার কিন্তু একটা কন্ডিশনস আছে, কোনগুলো কন্ডিশনস না এগুলো হচ্ছে কন্ডিশনস, এই যে ইফ দিয়ে আমার দেওয়া আছে এগুলো কিন্তু কন্ডিশনস,
এটা কি বলা হয় বেস ক্রাইটেরিয়া। যদি কোনো বেস ক্রাইটেরিয়া না থাকতো তাহলে কিন্তু আমার ইনফাইনাইট নাম্বার অফ টাইমস কিন্তু এরকমভাবে কল হতেই থাকতো, আমি কিন্তু কোনো রেজাল্ট পেতাম না সেখান থেকে। তো দ্যাট ইজ দ্য অ্যাকনমেন্ট ফাংশন। ওকে, বোঝা গেল সবার? এই কনসেপ্টটা সবার বোঝা গেছে? জাস্ট সিম্পল কনসেপ্ট, একটা কিছুই না, জাস্ট আমাকে ভ্যালুগুলোকে পুট করে করে আমাকে মানটা বের করতে হচ্ছে। আমি যেমন করে সেই ফিবোনাকি সিরিজ বের করেছিলাম, ভ্যালু বের করেছিলাম, ফিব অফ এন ইজ ইকুয়াল টু ফিব অফ এন মাইনাস ওয়ান প্লাস ফিব অফ এন মাইনাস টু। আমাকে বারবার সেই ফাংশন কল হচ্ছে, কখন আমি শেষ করছি না ফিব অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো আর ফিব অফ ওয়ান ইকুয়াল টু যখন ওয়ান আসছে আমি তখন সেখানে গিয়ে শেষ করতে পারছি। তো ওটা হচ্ছে আমাদের বেস ক্রাইটেরিয়া বা বেস কন্ডিশনস। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ঠিক আছে তো সবার? হ্যাঁ স্যার। স্যার স্যার সি প্রোগ্রাম থেকে কিরকম করে ই করছে এখান থেকে কোনটা কার অকামেন্ট ফাংশনে? অ্যাকোমেন্ট ফাংশনের জন্য আমি দেখাবো লাস্ট থেকে, যদিও আমাদের আসে না, আমার যদিও আসবে না, ডেটা স্ট্রাকচার কোনো সিএর প্রোগ্রাম আসবে না, কিন্তু আমি এটাকে দেখাতে পারি। তুমি পারবে না ইফ এলস দিয়ে এই কাজটা করতে? ইফ আর নেস্টেড ইফ দিয়ে কাজটা করতে পারবে না? ও ওইভাবে স্যার দিতে হবে, মানে ই হচ্ছে এটা একটু 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 ভাববে। ইফ আর এলস দিয়ে কিন্তু সিম্পলি কাজটা নেমে যাবে, কিন্তু অবশ্যই তোমাকে রিকার্শন ইউজ করতে হবে, রিকার্শনের কনসেপ্ট ইউজ করতে হবে, অবশ্যই রিকার্সিভ প্রসিডিওর দিয়ে কাজটা করতে হবে। আমি দেখাবো, আমি যদি টাইম পাই লাস্টে আমি দেখাবো প্রোগ্রামটা, অ্যাকোমেন্ট ফাংশনের প্রোগ্রামটা খুব সিম্পল। এখন যে কনসেপ্টটাতে আমরা আসবো, সেটা হচ্ছে খুব সিম্পল একটা কনসেপ্ট, সেটা হচ্ছে টাওয়ার অফ হ্যানো। ঠিক আছে, টাওয়ার অফ হ্যানো। তো খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট, এটা বেসিক্যালি একটা পাজল। হ্যাঁ, টাওয়ার অফ হ্যানোটা কিন্তু একটা পাজল। ওকে, আমরা নিশ্চয়ই পাজল জানি কি জিনিস? হ্যাঁ জানি তো সবাই, আমরা সলভ করি, কেউ পাজল সলভ করি? ম্যাথামেটিক্যাল পাজল সলভ করতে হবে। ওই শকুন্তলা দেবীর একটা বই আছে পাজলসের জন্য। ইনফোসিস যখন রিক্রুট করে তখন ইনফোসিসের তোমার যে অ্যাপটির যে কোশ্চেনগুলো থাকে, হয়তো 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেনে 100 নম্বর, 1 ঘন্টা টাইম থাকবে। তো সেখানে কিছু 10টা পাজল আসে, 10টা পাজল দেয় শুধুমাত্র। এখন হয়তো তোমার প্রসিডিওর হয়তো চেঞ্জ করতে পারে, আমি তখনকার প্রসিডিওর বলছি। তখন শুধুমাত্র পাবে মানে পাজল আসে। ঠিক আছে, তো সেরকম টাওয়ার অফ হ্যানোটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ পাজল। তো এটাকে আমরা খুব সহজে রিকার্সিভ প্রসিডিওর বা রিকার্শনের কনসেপ্ট দিয়ে আমরা খুব সহজে এটাকে আমরা সলভ করতে পারি। তো এই পাজলটা আমরা শুনবো, ঠিক আছে? এই পাজলটা কীভাবে কাজ করে সেটা আমরা শুনবো, খুব ডিটেলসে আমরা সেটাকে দেখব। 1 মিনিট। হ্যাঁ, ইন্ট্রোডাকশন। এটা কিন্তু পরীক্ষায় আসবে, এর অ্যালগরিদমটা কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, আবার কিছু এক্সাম্পলও করতে দেয়, এই টাওয়ার অফ হ্যানো দিয়ে আবার কিছু এক্সাম্পলও করতে দেয়। চলো আমরা দেখি টাওয়ার অফ হ্যানোটা কী বলছে। এটা বেসিক্যালি একটা ক্লাসিক্যাল প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল একটা প্রবলেম, আমার টাওয়ার অফ হ্যানোইটা নামটা কেন টাওয়ার অফ হ্যানোই সেটাকে ফার্স্ট একটু বলি না। সাপোজ আমার কাছে 3টে পেগ আছে। পেগ মানে কি বোঝো? মানে ডিস্ক। ধরো 3টে আমার কাছে ডিস্ক আছে, ডিস্ক না বলে আমি পেগটাকে আমি বলছি এটাকে তোমার ডিস্ক না, আমি তোমাকে এটাকে বলছি এটা করে স্ট্যান্ড বা স্টিক বলছি। হ্যাঁ, স্টিক বলছি। ঠিক আছে, স্টিক বলছি, স্ট্যান্ড বা স্টিক মানে পোল, এক প্রকার পোল। স্ট্যান্ড বা স্টিক মানে হচ্ছে পোল। ঠিক আছে, স্ট্যান্ড বা স্টিক মানে হচ্ছে পোল। ওকে, পোলও বলতে পারো, কোনো অসুবিধা নেই, পোলও বলতে পারো। তো এবার
আর তার সঙ্গে আমার কিছু ডিক্স আছে, ডিক্স কনসেন্ট্রিক কিছু ডিক্স আছে। আমি ধরলাম আমার এন নাম্বার অফ ডিক্স আছে, এন নাম্বারস অফ আমার কাছে ডিক্স আছে। তো ডিক্সগুলো এরকমভাবে এরকম দেখতে হয়, এরকম ডিক্সগুলো দেখতে হয়, একটু এর থেকে বড়, তার থেকে আর একটু বড়, এরকম ডিক্স আছে কিছু, ঠিক আছে, এন নাম্বার অফ। তো সেই ডিক্সগুলো কিন্তু আমাদের ডিক্রিজিং সাইজেস থাকবে। দেখো আমাদের যদি একটা বড় ডিক্স হয়, তার দেখো তোমার ডিক্রিজিং সাইজ হচ্ছে এটা, আবার দেখো তার থেকে দেখো তোমার ডিক্রিজিং সাইজ দেখো তোমার এটা, ঠিক আছে। আমার কাছে ডিক্রিজিং সাইজে তোমার আছে, কিছু ডিক্স আছে। আমার টাওয়ার অফ হ্যানুইয়ের তোমার যে মানে পাজলটা, সেটা বলা আছে যে আমার 3টে এরকম পোল আছে, আমার কাছে এরকম 3টে পোল আছে, 3টে আমার কাছে পোল আছে। আমার প্রথম পোলে আমার 3টে ডিক্রিজিং অর্ডারে তোমার 3টে ডিক্স আছে, 3টে ডিক্রিজিং অর্ডারে তোমার 3টে ডিক্স আছে, ঠিক আছে, 3টে ডিক্স আছে। আমাকে এখন এই ডিস্কগুলোকে, এটা ধরো পোল এ নাম দিলাম, এটাকে পোল বি নাম দিলাম, বা এটাকে আমি পোল সি নাম দিলাম, ঠিক আছে, পোল, বা আমি এগুলোকে তোমার পেগও বলতে পারি, এগুলোকে তোমার পেগও বলা হয়, ঠিক আছে, পেগ বা স্টিক বা স্ট্যান্ড বা পোল, যা খুশি বলতে পারো। আমাকে এই 3টে ডিস্ককে আমাকে পোল এ থেকে আমাকে পোল সিতে মুভ করতে হবে, ঠিক আছে, আমাকে পোল এ থেকে আমাকে পোল সিতে আমাকে মুভ করতে হবে। কিন্তু মুভ করার জন্য কিছু কন্ডিশনস আছে, যে আমি একটা ডিস্কেই আমি অ্যাট এ টাইম মুভ করতে পারবো, মানে আমরা অনলি ওয়ান ডিস্ক মে বি মুভড অ্যাট এ টাইম, ওকে। আর আরেকটা কন্ডিশন বলা আছে, এটা ফার্স্ট কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে কোনো সময় আমি কোনো স্মলার ডিস্কের ওপরে আমি যেন কোনো লার্জার ডিস্ক আমি কিন্তু রাখতে পারবো না, ঠিক আছে। আমি এখানে বলতে পারি এটাকে যে অ্যাট নো টাইম ক্যান এ লার্জার ডিস্ক be placed on a smaller disk। মানে আমার লার্জার ডিস্কগুলো কোনো সময় একটা ধরনের স্মলার ডিস্ক আছে কোনো একটা পোলের মধ্যে, তার উপরে কিন্তু আমি কোনো একটা লার্জার ডিস্কে কিন্তু রাখতে পারবো না। হ্যাঁ, আমি স্মলার ডিস্কের উপরে তার থেকে তোমার লার্জার রাখতে পারি, আবার তার থেকে লার্জার, আমি ভুল বলছি কনসেপ্টটা, আমি একটু অন্যভাবে বলছি। আমি কোনো লার্জার ডিস্কের ওপরে আমি স্মলার ডিস্কটাকে রাখতে পারি, তার থেকে স্মলার, আবার তার উপরে আমি ধরুন তার থেকে স্মলারকে রাখতে পারি, কিন্তু কোনো স্মলার ডিস্কের ওপর আমি কিন্তু লার্জার ডিস্কে আমি রাখতে পারবো না। আমি কিন্তু এইটা কিন্তু আমরা করতে পারবো না, এটা আমরা করতে পারি। তাহলে এই দুটো রুলসের ওপর বেস করে আমাকে এই 3টে ডিস্ককে আমাকে পোল এ থেকে আমাকে পোল সিতে মুভ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে কন্ডিশনস, বা আমার কাছে পাজলটার রুলসটা হচ্ছে এটা। তাহলে আমরা কীভাবে আমরা এই 3টে ডিস্ককে আমি পোল এ থেকে আমি পোল সিতে মুভ করব, সেটা আমরা ফার্স্টে একটু দেখব, ঠিক আছে। সবার কাছে বোঝা গেল প্রবলেমটা কী জিনিস, কীরকম প্রবলেম আমার কাছে আছে টাওয়ার অফ হ্যানুইয়ের, ঠিক আছে। সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। আমি আবার এখানে ড্র করছি। আমার কাছে তোমার 3টে এখানে ডিস্ক আছে, কনসেন্ট্রিক 3টে ডিস্ক আছে আমার কাছে পোল বি, এটা হচ্ছে পোল সি, ওকে। এটা আমার কাছে ধরো ইনিশিয়ালি তোমার ধরো এরকম আছে, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনস, আমি এখন এবার কিভাবে কাজটা করবো, আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছি যে কীভাবে কাজটা করবো, আমাদের ক্রাইটেরিয়াটা ফলো করে, যে 3টে ক্রাইটেরিয়া আমাকে দেওয়া আছে সেই ক্রাইটেরিয়াটা ফলো করে আমরা কীভাবে কাজটা করবো আমরা কিন্তু আবার ভাবছি। তাহলে প্রথমে আমরা কি করব, বলো। এটা আমার 3টে নাম দেওয়া আছে, এ বি সি, 3টে ডিস্ক আছে, এ, এটা বি, এটা হচ্ছে সি। এটা আমার প্রথমটা স্যার ওই সিতে যাবে, আর দ্বিতীয়টা স্যার বিতে যাবে। আমি কিন্তু একবারে আমি কিন্তু করতে পারবো না, আমি কিন্তু অ্যাট এ টাইম একটাই করতে পারি, তাই না? বলেছিলাম যে অ্যাট এ টাইম আমরা একটা করে ডিস্কে আমরা মুভ করতে পারবো। উপরের দুটো তাহলে প্রথমে সিতে যাবে। হ্যাঁ স্যার দুটো কি একসঙ্গে নিয়ে যাওয়া যাবে না স্যার, একটা করে? হ্যাঁ, নিয়ে যেতে পারি। n-1 কে আমি একসঙ্গে নিয়ে আসতে পারি, কিন্তু আমার টার্গেটটা হচ্ছে
আমার টার্গেটটা হচ্ছে আমাকে এরকম জিনিসটা ফাইনালি কিন্তু আমাকে এরকম জায়গাতে আসতে হবে যে আমার এখন 3টে ডিস্ক আছে, 3টে এখন আমার কাছে পোল আছে, আমার লাস্টে তোমার সি পোলের কাছে তোমার এখন গিয়ে ডিস্কগুলো তোমার এরকম অবস্থায় থাকবে। এটা আমার কিন্তু ফাইনাল কন্ডিশনস। স্যার তাহলে স্যার উপরে হুম। দুটো স্যার বিতে যাবে আর নিচেরটা স্যার সিতে যাবে। তাহলে ওপরের দুটোকে যদি আমি তোমার একসাথে যদি তোমার বিতে আমি তো আমি তোমার দুটোকে আমি ধরুন আমি তো 1 বাই 1 ধরুন তো মুভ করছি, আমি 1 বাই 1 মুভ করছি, আমি তোমাকে বললাম যে একটা করে ডিস্কে আমি নিয়ে আসতে পারবো। তাহলে এরপর আমার সেকেন্ড স্টেপটা কি হবে? তাহলে প্রথমে তাহলে তাই আমি আমি তাহলে আমি প্রথমটা স্যার সিতে যাবে। তাহলে প্রথমে সেকেন্ড আমার স্মলার ডিস্কটা এ থেকে আমি স্মলার ডিস্কটাকে এখন তোমার সিতে নিয়ে আসতে পারি তো? ইয়েস অর নো? আমি এখন এটা করতে পারি তো যে এ থেকে এখন হ্যাঁ স্যার, সিতে নিয়ে আসতে পারি? হ্যাঁ স্যার। তাহলে আমার এখন কীরকম অবস্থা দাঁড়ালো এখন? দেখো এটা আমার প্রথম এ ডিস্কটা, এ পোলটা, তখন দেখো তার মধ্যে এখন দেখো দুটো আছে, বিতে আমার কিছু নেই এখন ব্ল্যাঙ্ক, আর সিতে আমি কিন্তু দেখো স্মলার ডিস্কটাকে আমি তোমার সিতে নিয়ে এসেছি, তাই তো? বলতে পারি আমরা এটা? এটা আমার এ, হ্যাঁ স্যার। এটা আমার বি, এটা আমার সি, এটা বলতে পারি আমরা। আর এটা তো আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আমি তো Yes, sir. এটাকে এখন মুছে দিচ্ছি এটাকে। ওকে, সি, থার্ড স্টেপ। এখন আমরা কি করব? এবার কি করব? আর স্যার পরের দিকটা সেকেন্ড সিতে রেখে মিডিলের ডিস্কটা স্যার বিতে নিয়ে যাবো। না, মিডলের ডিস্কটাকে আমি বিতে নিয়ে যাবো। ঠিক ঠিক বলেছো। তাহলে আমরা হ্যাঁ, স্যার। এ থেকে বিতে মুভ করবো। দেখো আমি দেখো আমি তুমি এটাকে জাস্ট ফলো করো, এ টু বি করছি কেন না, এর আমার তোমার যে ডিস্কটা এখন ওপরে আছে তাকে আমি এখন বিতে নিয়ে আসবো। তাহলে আমার তখন এরকম একটা ডায়াগ্রাম আসছে, দেখো এটা আমার তোমার লার্জার ডিস্কটা, বিতে আমার তার থেকে একটু ছোটোটা আছে, আর সিতে আমার একবারে ছোটোটা আছে। ঠিক আছে, বলতে পারি তো আমরা এটা এ বি সি। হ্যাঁ স্যার। ওকে, এখন আমরা কিন্তু এই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। আমার টার্গেটটা হচ্ছে যে আমরা বড় ডিস্কটাকে আমাকে সিতে নিয়ে আসতে হবে, তারপরে তার থেকে স্যার, যেটা ছোট তাকে নিয়ে আসতে, তারপর তোমার যেটা ছোট স্যার এবার তাকে নিয়ে আসতে। স্যার এবার সির কন্টেন্টটা স্যার বিতে নিয়ে আসবো এবার। এবার বলছো সি এর কন্টেন্টটাকে আমি এবার বিতে নিয়ে আসবো। বেশ, তাহলে আমি সি থেকে এখন বিতে নিয়ে গেলাম। সি থেকে আমি জাস্ট কিন্তু ফলো করো এটাকে, আমি সি টু বি লিখছি। তাহলে সি থেকে আমি এখন বিতে নিয়ে, তাহলে এতে তোমার দেখো আমার বড় ডিস্কটা আছে, এতে আমার বড় ডিস্কটা আছে, বিতে আমার এখন আমার যেটা তোমার মাঝার যে ডিস্কটা সেটা আছে বিতে। ঠিক আছে, আর সি থেকে আমি এখন কি করছি বলছো, তুমি বলছো যে বিতে নিয়ে আসছি। এটা আমার এ, এটা আমার বি, এটা আমার সি, এখন এরকম জায়গাতে রয়েছে। এ থেকে আমি সি থেকে তোমার বিতে নিয়ে এসছি। এর কন্টেন্টটা এবার সিতে। এর থেকে স্যার এবার এটাকে আমি এবার নিয়ে সিতে নিয়ে আসবো, তাই না? এটাকে আমি এবার সিতে নিয়ে আসবো। হ্যাঁ স্যার। আমি এখন এটা আমার আছে, এটা বি, এটা সি। আমি এখন এ থেকে বড় ডিস্কটাকে আমি এখন কোথায় নিয়ে চলে আসছি? সিতে নিয়ে চলে আসছি। সব থেকে বড় ডিস্কটাকে আমি এখন সিতে নিয়ে চলে আসছি। আর বিতে আমার যেমন ছিল বাকি দুটো ডিস্ক যেমন ছিল কনসেন্ট্রিক ডিস্ক, তারা তোমার তেমন রয়ে গেছে। আমার এখন তোমার যে মুভটা করলাম আমরা সেটা হচ্ছে এ টু সি, এ টু সি করেছি। ঠিক আছে, বোঝা গেল? এত দূর পর্যন্ত সবার বোঝা গেছে? আমরা দেখো তোমার 4টে স্টেপ করলাম, ইনিশিয়াল স্টেপের পর আমরা 4টে স্টেপ করে আমরা কিন্তু এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছি। আমরা এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছি। এবার কি করব? এফ, স্টেপ নাম্বার এফ, বল। এখানে স্যার, তো বি এর স্যার এবার ছোটটাকে বি এর এতে একটা নিয়ে যাবো। মানে হ্যাঁ আমাকে স্যার। আমাকে জাস্ট বলবে স্যার বি থেকে এ করব, বি থেকে এর মানে হচ্ছে আমার বি এর তোমার যেটা টপে আছে সেই তোমার কিন্তু মুভ হবে, তাই না? স্যার বি থেকে এ করব, এখন বি থেকে এ, সিম্পলি আমি এখন কি করছি? বি থেকে এ করছি। তার মানে এখন এতে আমার কোনটা চলে আসলো না, এই সব থেকে তোমার ছোট দিকটা তোমার এখন এতে আছে, তাই তো? বিতে আমার কে আছে? আমার সব থেকে যে মিডিয়াম ডিস্কটা এখন বিতে আছে। আর সিতে কোনটা আছে? সব থেকে বড় ডিস্কটা আমার এখন সিতে আছে। দেখো এ, স্যার এবার এটা বি থেকে বি, সি এটা সি। বলবো। এবার আমার তো মেন টার্গেটটা হচ্ছে সব থেকে বড় ডিস্ক, তার থেকে তারপরে মাঝার ডিস্কটা, তারপরে ছোট ডিস্কটা। আমি এখন বি থেকে তোমার কি করব? সিতে নিয়ে যাব, তাই তো? বি থেকে সি করবো। বি থেকে আমি এখন সিতে তারপরে নিয়ে যাব। স্যার এ থেকে সি। বেশ, তাহলে আমরা এখন চলে আসছি জি নাম্বার স্টেপ। আমি এখন বলছো, তোমরা বলছো বি থেকে সি করব। বেশ, তাহলে বি থেকে সি করলে আমার দেখো এখন এরকম জায়গাতে রয়েছে, তোমার সব থেকে ছোটো ডিস্কটা রয়েছে এখানে। আমার বি পোলেতে আমার সব থেকে, তুমি বি থেকে সিতে নিয়ে আসবে, তার বিটা এখন ব্ল্যাঙ্ক হয়ে গেল। আর সিতে আমরা কি করলাম? বড় ডিস্কের ওপরে আমি এখন মিডিয়াম ডিস্কটাকে চাপিয়ে দিলাম, বি থেকে সি হয়ে গেল। এই মতো জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। এবার তুমি বলছো যে এ থেকে সিতে মুভ করবে, তাই তো? এটা আমার এ, এটা আমার বি, এটা আমার সি। এবার কি বলছো? এ থেকে সিতে মুভ করবো ফাইনালি। হ্যাঁ হ্যাঁ স্যার। এইচ, এ থেকে আমি এখন সিতে মুভ করব। তাহলে এটা এখন ব্ল্যাঙ্ক হয়ে গেল। বিতে এখন কেউ নেই। আমি এ থেকে তোমার সিতে মুভ করেছি, আমার এতে তোমার সিতে আমার এখন কে আছে? সব থেকে বড় ডিস্কটা আছে, তারপরে আমার মিডিয়াম ডিস্কটা রয়েছে, আর এ থেকে আমি তোমার সব থেকে স্মলেস্ট ডিস্কটাকে এখন নিয়ে এসে আমি সিতে মুভ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি এখন ফাইনাল ডেস্টিনেশনে এসে পৌঁছালাম।
তাহলে আমার এখানে নাম্বার অফ ডিস্ক কটা, নাম্বার অফ ডিস্ক হচ্ছে এখানে কটা না 3টে, তাই তো? ইয়েস অর নো? নাম্বার অফ ডিস্ক কটা, এটা হচ্ছে মানে হচ্ছে নাম্বার অফ ডিস্ক, নাম্বার অফ ডিস্ক সমান কটা না 3টে, ঠিক আছে? তো নাম্বার অফ ডিস্ক 3টে, আমি কতগুলো স্টেপ পারফর্ম করে আমি নাম্বার অফ ডিস্কটাকে তোমার সমস্ত ডিস্কগুলোকে আমি এখন এ থেকে সিতে নিয়ে আসতে পারলাম, কতগুলো স্টেপ লাগলো আমার এখানে দেখো তো? স্যার 7টা। হ্যাঁ বলো? 7। 7টা? আমাদের আচ্ছা, এটা আচ্ছা। এটা তোমার ইনিশিয়াল কন্ডিশন 7টা। দেখো আমি তো এই যে দুটো এখানে 3টে 5টা দেখো লাস্টে দুটো 7টা, এটা আমার ইনিশিয়াল কন্ডিশনস। এটা তো আমার মোট কতগুলো স্টেপ লেগেছে কাজটা করতে না 7টা, তাই তো? কতগুলো স্টেপ লাগলো, কতগুলো স্টেপে কাজটা করতে পারলাম, সেটা হচ্ছে 7, ঠিক আছে? যদি আমার নাম্বার অফ ডিস্ক যদি তোমার এখানে 4টে থাকতো আর আমার ধরো নাম্বার অফ পোল ধরো 3টেই আছে, তো তখন আমার কতগুলো স্টেপ লাগতো বলো দেখি একটু হিসাব করে? নাম্বার অফ 9টা। ডিস্ক, হ্যাঁ 9টা। 9টা কি করে বললে, কি রুলসে বললে তুমি 9টা? এখানে তোমার 3 থেকে 7 আসছে মানে তো আমি তোকে বলতে পারি, তো এখানে বলতে পারি কি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, ইয়েস অর নো? পারি তো? হ্যাঁ স্যার। তাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আলটিমেট বোঝায় 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে তোমার যদি বোঝা তাহলে কি বলবো? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত আসবে? মানে 16 মাইনাস 1 কতগুলো আসবে? 15। 15। বাড়িতে ট্রাই করে দেখবে 15 নাম্বার অফ স্টেপ হবে, ঠিক আছে? বাড়িতে n ইজ ইকুয়াল টু 4 নিয়ে টাওয়ার অফ হ্যানুইটাকে সলভ করে দেখবে, এ থেকে সিতে মুভ করবে, পোল থেকে সিতে মুভ করবে 4টে ডিস্ককে, তোমার দেখবে 15 নাম্বার অফ স্টেপ লাগতে বাধ্য। ওকে, তাহলে আমরা যে স্টেপটা এখানে ফলো করলাম, সেই স্টেপটা আমি একটু লিখি, একটু ভাষায় লেখার চেষ্টা করি, যে ফর n ইজ ইকুয়াল টু 3, আমার এনটা মানে হচ্ছে নাম্বার অফ ডিস্ক, টাওয়ার অফ হ্যানুই প্রবলেমে আমার নাম্বার অফ ডিস্কটা হচ্ছে তোমার হচ্ছে 3। আমি দেখো ফার্স্টে তোমার কী করেছি না, ফার্স্টে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে মুভ, আমাকে আপনি ঠিক লিখছি কেন আমাকে বলবে, মুভ টপ ডিস্ক ফ্রম পেগ এ টু পেগ সি, তাই তো? এটা আমার স্টেপ নাম্বার 1। দেখো তো দেখো, এটা আমার ইনিশিয়াল কন্ডিশনস, দেখো এ টু সি করেছি ফার্স্টে আমরা, তাই লিখলাম যে মুভ টপ ডিস্ক ফ্রম পেগ এ টু পেগ সি, তাই তো করেছি। পেগ এ থেকে দেখো আমার টপ ডিস্ক কোনটা আছে, তোমার স্মলেস্ট ডিস্কটা আছে, তাকে আমি সিতে তোমার মুভ করেছি। আমি সেকেন্ডটা কি বলবো, যে মুভ টপ ডিস্ক ফ্রম পেগ এ টু পেগ বি। থার্ড স্টেপে কি বলবো, মুভ টপ ডিস্ক ফ্রম পেগ সি টু পেগ বি, বলতে পারি মুভ টপ ডিস্ক ফ্রম পেগ এ টু পেগ সি। আমি এখানে বলতে পারি মুভ টপ ডিস্ক ফ্রম পেগ এ টু পেগ বি, পেগ বি টু পেগ এ। আর তারপরে বলতে পারি মুভ টপ ডিস্ক ফ্রম পেগ বি টু পেগ সি। আর লাস্টে বলতে পারি যে মুভ টপ ডিস্ক ফ্রম পেগ এ টু পেগ সি। সেই স্টেপটাই আমি এখানে জাস্ট n ইজ ইকুয়াল টু 3 জন্য সেই স্টেপগুলোই আমি এখানে 1/1 আমি এখানে লিখছি। স্টেপ 2, মুভ টপ ডিস্ক ফ্রম পেগ এ টু পেগ বি। স্টেপ 3, মুভ টপ ডিস্ক ফ্রম পেগ সি টু পেগ বি। স্টেপ 4, move top disc from peg A to peg C. Step 5, move top disc from peg B to peg A. Step 6, move top disc from peg B to peg C. Step 7, move top disc from peg A to peg C. ঠিক আছে, বোঝা গেল পুরো জিনিসটা? তাহলে 3টে ডিস্কের জন্য আমি কিভাবে আমি টাওয়ার অফ হ্যানুই প্রবলেম দিয়ে বা তার পাজলটা দিয়ে আমি কীভাবে সলভ করছি আমরা সবাই বুঝতে পেরেছি। এটা কীভাবে করছি সবাই বুঝতে পেরেছি? দেখো এটা কীভাবে কাজটা করছি সবাই বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ স্যার।
স্যার তাহলে এখান থেকে আমরা এবার কী করবো, আমরা এবার এখান থেকে একটা অ্যালগোরিদম লেখার চেষ্টা করব। আমরা এখান থেকে একটা অ্যালগোরিদম লেখার চেষ্টা করবো যে কীভাবে টাওয়ার অফ হ্যানুই প্রবলেমকে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, আমার কতগুলো স্টেপ লাগছে সেটা আমরা বুঝতে পেরেছি। টাওয়ার অফ হ্যানুইয়ের কী ক্রাইটেরিয়া, এই গেমটার কী রুলস সেটাও জানি আমরা, যে আমি একটাই ডিস্কে আমি অ্যাট এ টাইম মুভ করতে পারবো। আর আমরা লার্জার ডিস্কের ওপরে আমি কোনো স্মলার ডিস্ককে রাখতে পারি, কিন্তু কোনো স্মলার ডিস্কের ওপরে আমি কিন্তু কোনো লার্জার ডিস্ককে আমি রাখতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা তার যে রিকার্সিভ টাওয়ার অফ হ্যানুইয়ের যে রিকার্সিভ যে প্রবলেম, আমি এখন সেটাকে তোমার কতগুলো সাব প্রবলেমে আমরা ডিভাইড করে নিচ্ছি, যে আমি 3টে স্টেপে কাজটাকে আমি বলবো। 3টে স্টেপে আমি কাজটাকে আমি বলবো। দেখো 3টে স্টেপে আমি কাজটাকে বলছি, দেখো কীরকমভাবে। একটু জাস্ট আমার স্টেটমেন্টটা ফলো করার চেষ্টা করো, আমি কি বলছি বা কি লিখছি এখানে সেটাকে জাস্ট ফলো করার চেষ্টা করো। আমি 1 নাম্বার স্টেপে বলতে পারি যে মুভ দ্য top n-1 disks from peg A to peg B। ভালো করে বুঝবে, মুভ টপ n-1 ডিস্ক ফ্রম পেগ A টু পেগ B। যদি আমার কাছে 3টে ডিস্ক থাকে তাহলে তার টপ n-1 মানে তোমার দুটো তাকে আমি তোমার পেগ A থেকে তোমার পেগ B তে মুভ করব। আমার এরকম একটা সিচুয়েশনস, 3টে ডিস্ক আছে, এটা আমার পেগ A, এটা পেগ B, এটা পেগ C। আমি এখন কি করছি, আমার এখন ধরুন এখানে টপ ডিস্কটা রয়েছে, আমার এখানে দেখো সব থেকে বড় ডিস্কটা রয়েছে, আর টপ n-1 মানে কোনটা না উপরে তোমার দুটো, সেই দুটোকে আমি এখন কার মধ্যে মুভ করছি, পেগ A থেকে আমি পেগ B তে মুভ করছি। ঠিক আছে, হলো স্টেপ 2, মুভ দ্য top disks from peg A to peg C। বোঝা গেল কি বললাম, মুভ দ্য টপ ডিস্ক ফ্রম পেগ A টু পেগ C। আমার এখন পেগ A তে তোমার কি আছে, আমার তোমার দেখো সব থেকে বড় ডিস্কটা এখানে রয়েছে পেগ A তে, তো তাকে আমি এখন কি করছি না A থেকে তাকে আমি এখন C তে মুভ করে দিচ্ছি। তাহলে B তে আমার তোমার যেমন ছিল দুটো ডিস্ক তেমন আছে, আর C তে এখন তোমার কি হয়ে গেল, তোমার টপ ডিস্কটা কিন্তু C তে এখন চলে আসলো। তাই তো হলো, সলিউশনটা মিটলো। এক নাম্বারটা একবার বলবেন, 1 নম্বরে যেটা লিখেছেন n-1 ডিস্ক। তাহলে n-1 মানে কি বলছো তুমি, এনটা কত আমার এখানে, নাম্বার অফ ডিস্ক কটা, 3টে। তাহলে n-1 মানে কটা বোঝায়, তাহলে প্রথম তোমার টপ দুটো মানে কোনটা বোঝায়, পেগ A থেকে, এটা আমার তো পেগ A, এটা পেগ B, এটা C। তা টপ n-1 মানে কোনটা বোঝাচ্ছে, কোন দুটো তোমার ডিস্ক বোঝাচ্ছে, তো টপে যেতে হ্যাঁ তোমার সব থেকে তোমার ছোটোটা তোমার হচ্ছে মাঝারিটা, তাকে আমি কোথায় নিয়ে এসেছি, পেগ A থেকে তোমার পেগ B তে নিয়ে এসেছি, তাই তো করেছি। এটা আমার পেগ A, এটা আমার পেগ B, এটা আমার পেগ C, তাই তো করেছি। এ থেকে তোমার B তে নিয়ে এসেছি, তাই তো। একসাথে দুটো ডিস্ক আমি তো রিকার্সিভ সলিউশনস দেখাচ্ছি তোমাকে, আমাকে কাজটাকে তো করতে হবে। আমি তো রিকার্সিভ সলিউশনস দেখাচ্ছি, এটা তো তোমার বারবার তো কল হবে কাজটা, এটা তোমার তো বারবার এক্সিকিউট করবে, তাই না। আমি তো রিকার্সিভ তোমাকে সলিউশনস দেখাচ্ছি, কারণ রিকার্সিভ সলিউশনস না করে আমরা তোমার দেখো, যদি তোমার ধরো 50 যদি তোমার ডিস্ক থাকে, 50 যদি তোমার ধরো ডিস্ক থাকে, তাহলে তোমার কতগুলো তোমার স্টেপ লাগবে, 2^50 - 1। তো অতবার কি তোমার রিকার্সিভ ওয়েতে কি অতবার তোমার কি আমাদের মানে ইটারেটিভ যে সলিউশনস দিয়ে আমরা কি করতে পারবো কাজটা, কত বড় আমার কোডটা হবে তুমি বুঝতে পারছো। তো তার জন্য আমরা কিন্তু রিকার্সিভ সলিউশনসটাকে আমরা অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে এইভাবে কাজটা আমরা করতে পারি তো, ইয়েস অর নো, সেটা আমার কোশ্চেন। যে আমি দুটো স্টেপ এখন লিখলাম, আমার কিন্তু আসলে এখনো কমপ্লিট হয়নি। আমি এবার 3 নাম্বার, আমি বলেছি 3টে স্টেপ দিয়ে কাজটাকে কমপ্লিট করব। আমি এখন 3 নাম্বার স্টেপ লিখব। 3 নাম্বার স্টেপে আমি কি বলতে পারবো বলো, এবার তোমরা বলো কি বলবো, 3 নাম্বার স্টেপটা কি বলবো। স্যার পেগ বি টু স্যার পেগ সি। তাহলে মুভ লিখতে পারি, মুভ দ্য টপ n-1 ডিস্ক, মুভ দ্য টপ n-1 disks from peg B to peg C,
তা টপ এন মাইনাস ওয়ান মানে তোমার কটা বোঝাচ্ছে? টপ দুটো, তাই তো? এনটা তোমার থ্রি ফিক্স তো সেটা, তাহলে থ্রি মাইনাস ওয়ান কটা তোমার দুটো, তারপর তোমার এই বিতে তোমার যে দুটো ডিস্ক আমার এখানে রয়েছে এখন, তাকে আমি এখন সিতে মুভ করবো। মানে আমার এরকম ব্যাপারটা দাঁড়ালো, এটা এ, এটা পেক বি, এটা পেক সি। তাহলে এখন টপ এন মাইনাস ওয়ান ডিস্ককে আমি এখন পেক বি থেকে তোমার পেক সিতে নিয়ে আসছি, মানে তোমার এই মাঝারি ডিস্কটাও চলে আসছে, আবার সব থেকে স্মলেস্ট ডিস্কটাও চলে আসছে। এটা আমার পেক এ, এটা আমার পেক বি, এটা আমার পেক সি। তাহলে আমি এখানে তোমার মুভ করেছি আমার টপ এন মাইনাস ওয়ান ডিস্কটাকে আমি পেক বি থেকে আমি পেক সিতে মুভ করলাম। তাহলে এই তিনটে সিম্পল রিকার্সিভ সলিউশনস দিয়ে আমি কি কাজটা করতে পারবো না? আমার তো আলটিমেট তোমাকে এই কাজটা তো আমরা করছি অনেকগুলো স্টেপে ভাগ করে করে করছি, তাই না? এই কাজটাই তো আমরা করছি অনেকগুলো স্টেপে ভাগ করে। তাহলে এটা হচ্ছে আমাদের রিকার্সিভ সলিউশনস। আমরা কিন্তু এখন অ্যালগরিদম দেখিনি, এটা হচ্ছে আমাদের রিকার্সিভ সলিউশনস। তাহলে এখানে আমার টার্গেট হচ্ছে এ, আমার এখানে তোমার সোর্সটা হচ্ছে এ, আর সিটা হচ্ছে আমার কাছে ডেস্টিনেশন। আমি বলতে পারি এটাকে, আমি বলতে পারি তোমার বিগিনিং বা বেগ, আর সিকে আমি তোমার বলতে পারি এন্ড। মানে এটা আমার সোর্স, এটা আমার টার্গেট। আমি এ পেগ থেকে তোমার সি পেগে আমি মুভ করছি আমার ডিস্কগুলোকে, আর বিটাকে আমি বলতে পারি আমার ইন্টারমিডিয়েট তোমার পোল বা আমি পেগ বলতে পারি। এটাকে তোমার বলা হয় অক্সিলারি বা এ ইউএক্স, আমি তার নাম দিলাম, যেটা হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে অক্সিলারি, আর এটা হচ্ছে আমাদের এন্ড। আমাকে বেগ থেকে আমাকে এন্ডে ডিস্কগুলোকে মুভ করতে হবে। কার হেল্প নিয়ে কাজটা করব না? আমার এই অক্সিলারি যে পোলটা আছে বা যে পেগটা আছে, সেই পেগটার হেল্প নিয়ে আমি কিন্তু মুভমেন্টটা পারফর্ম করব। তাহলে এই কনসেপ্টটাকে আমরা এরকমভাবে দেখাতে পারি না? আমি এই জিনিসটা লিখতে পারি না এখন এই এক দুই তিনটে স্টেপের এগেনস্টে? আমি এখন প্রথম স্টেপটাকে আমি একটা লাইনে লিখবো, জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে লিখবো যে টাওয়ারটা হচ্ছে আমার ফাংশনটা, আমার রিকার্সিভ ফাংশনের নাম হচ্ছে টাওয়ার, ঠিক আছে? আমি তখন তা লিখছি এন মাইনাস ওয়ান ডিস্ককে আমরা মুভ করছি বেগ থেকে বেগ কমা এন্ড কমা অক্সিলারি। তাহলে কী বললাম? আমি টপ এন মাইনাস ওয়ান ডিস্ককে আমি এখন পেগ এ থেকে পেগ বিতে মুভ করেছি, তাই তো? পেগ এ থেকে পেগ বিতে মুভ করেছি। তাহলে আমার কাছে কিন্তু এইটা হচ্ছে সোর্স, এইটা হচ্ছে ডেস্টিনেশন, আর এটা হচ্ছে আমাদের কিন্তু অক্সিলারি বা ইন্টারমিডিয়েট। তাহলে এখন দেখো, তার মানে বেগটা হচ্ছে আমার কাছে এ পোলটা, এন্ড কিন্তু আমার কাছে এ পোল, এটা কিন্তু আমার এখন অক্সিলারি হিসেবে কাজ করছে, এটা আমার কিন্তু তোমার বি এর মতো কাজ করছে, আর এটা কিন্তু আমাদের সি, এটা কিন্তু আমাদের সি। তাহলে আলটিমেট তোমার এটা কি দাঁড়ালো না যে আমি এখন এন মাইনাস ওয়ান ডিস্কটাকে আমি পেগ এ থেকে আমি পেগ বিতে নিয়ে যাচ্ছি, তাই না? তাহলে এন মাইনাস, স্যার সি হতো না? হ্যাঁ এনটা আমার সি হতো এখানে, ঠিক বলেছো, এনটা আমার এখানে সি হতো, এনটা আমার এখানে সি হতো। আমি এখানে এনটাকে তোমার এটাকে সি বলছি, আর এটাকে আমি বলছি বি, ঠিক আছে? মানে আমি এ থেকে বিতে তোমার মুভ করছি কোনগুলোকে? এন মাইনাস ওয়ান ডিস্কটাকে আমি মুভ করছি এ থেকে বিতে। তার আমার বিটা এখানে কার মতো কাজ করছে? দেখো অক্সিলারি মতো কাজ করছে, ঠিক আছে? আর তার মানে এটা কিন্তু তোমার এই প্রথম স্টেপটা যে মুভ দ্য টপ এন মাইনাস ওয়ান ডিস্ক ফ্রম পেগ এ টু পেগ বি, মুভ দ্য টপ এন মাইনাস ওয়ান ডিস্ক ফ্রম দ্য পেগ এ টু পেগ বি, ঠিক আছে? তাহলে আমার কিন্তু এখানে এটা হচ্ছে এ পেগ, এটা হচ্ছে বি পেগ, আর এটা কিন্তু আমাদের সি পেগ, ওকে? আর 2 নম্বর স্টেপটা আমাদের কী ছিল? যে মুভ দ্য টপ ডিস্ক ফ্রম পেগ এ টু পেগ সি, টপ ডিস্ক ফ্রম দ্য পেগ এ টু পেগ সি। তাহলে টপ ডিস্ক মানে তোমার একটাই ডিস্ক পড়ে আছে এখন, টপ ডিস্ক মানে একটা বোঝাচ্ছে। তাহলে আমি কি লিখছি এখানে? টাওয়ার ওয়ান কমা পেগ এ থেকে আমাকে পেগ সিতে মুভ করতে হবে। তার মানে আমি তখন কী লিখবো? পেগ এ থেকে আমাকে পেগ সিতে মুভ করতে হবে। তাহলে বেগ কমা অক্সিলারি কমা এন্ড, তাই তো? তাহলে আমি এখন পেগ এ থেকে তোমার পেগ সিতে মুভ করছি, তাহলে এটা আমার কাছে এখন এ, আর সি কোনটা হবে বলো আমাকে? সি কোনটা হবে বলো? আমার সি কোনটা হবে? অক্সটা আমার সি হবে, এনটা আমার সি হবে, এটা কিন্তু বি হবে, এটা কিন্তু বি হবে। মানে এটা আমার দেওয়ার নামগুলো আমি তোমাকে বলছি যে আমি আমার এবিসি রেসপেক্টে আমি কোনটা বেগ, কোনটা এন্ড, কোনটা অক্স, আমি সেখানে কিন্তু বোঝাচ্ছি। তাহলে সবসময় এই প্রথমটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে সোর্স, আর আমার এই ডান দিকে তোমার হচ্ছে এটা কিন্তু তোমার হচ্ছে ডেস্টিনেশন, আর মাঝে তোমার কিন্তু সবসময় কিন্তু অনেক তোমার কিন্তু অক্সিলারি বা আমার যে মাঝের যে বি আছে সেটা কিন্তু বোঝাচ্ছে এই মাঝখানটা, এটা সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন, আর এটা হচ্ছে অক্সিলারি। আমি সেই কনসেপ্টই কিন্তু এখানে বলছি।
তাহলে এখন তোমার সেকেন্ড স্টেপে বললাম যে মুভ দ্য টপ ডিস্ক ফ্রম দ্য পেগ এ টু পেগ সি। তাহলে আমি বেগ থেকে আমি কিন্তু তোমার এটা আমার এ, এটা হচ্ছে আমার সি। আর থার্ড স্টেপে আমাদের আছে যে মুভ দ্য টপ n-1 ডিস্ক ফ্রম দ্য পেগ বি টু পেগ সি। তো আমি কি লিখছি দেখো, টাওয়ার n-1 আমি পেগ বি থেকে তোমার পেগ সিতে মুভ করবো। তাহলে পেগ বি থেকে পেগ সিতে মুভ করা মানে হচ্ছে পেগ বি মানে আলটিমেট কোনটা, পেগ বি মানে আলটিমেট কোনটা, অক্সিলারিটা। এক্স্যাক্টলি অক্সিলারিটা। আমি দেখো তুমি একটু এর সঙ্গে মেলাও, তুমি একটু এর সঙ্গে মেলাও। এই যে বেগ আর অক্স আর যে এন্ড লিখেছি তুমি এর সাথে মেলাও। ফার্স্টে টাওয়ার n-1 কমা বেগ কমা এন্ড কমা অক্স লিখেছি, তাই তো? তাহলে আমি এখন দেখো বেগ থেকে আমি এখন বিগিনিং থেকে আমি তোমার কি কাজ করছি, বেগ থেকে আমরা এখন কোন কাজটা করছি, আমাকে তো এটার সঙ্গে তোমাকে ম্যাচ করতে হবে, তোমাকে 1 নাম্বারটা ম্যাচ করতে হবে। এটা আমার ধরনের 1 নাম্বার, এটা আমার 1 নাম্বার, আমার এটা বেগ, এটা অক্স আর এটা হচ্ছে এন্ড। ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বার ডিস্ক থেকে 1 নাম্বার পোল থেকে আমি n-1 ডিস্ককে আমি এ থেকে তোমার দেখো বিতে নিয়ে আসছি, মানে আমি বেগ থেকে কোথায় নিয়ে আসছি, অক্সে নিয়ে আসছি, তাই না? আমি বেগ থেকে অক্সে নিয়ে আসছি। তো সেটাই দেখো আমি কীভাবে লিখেছি এখানে, আমি দেখো বেগ থেকে আমি দেখো অক্সে নিয়ে আসছি, সবসময় কিন্তু এখান থেকে এখানে আসবে, আর মাঝেটা কিন্তু সবসময় কিন্তু আমাদের অক্সিলারি। আমি বেগ থেকে দেখো আমি অক্সে নিয়ে আসছি। তারপরে দেখো আমি কী করেছি না, মুভ দ্য টপ ডিস্ক ফ্রম দ্য পেগ এ টু পেগ সি। তাহলে পেগ এ মানে হচ্ছে বিগিনিং আর পেগ সি মানে হচ্ছে আমাদের এন্ড, পেগ সি মানে হচ্ছে এন্ড। তাহলে আমি এখন বেগ থেকে আমি এখন এন্ডে নিয়ে আসছি। আমি আমার তো নাম্বার অফ ডিস্ক করে না, একটা ডিস্ক টপ ডিস্কটাকে নিয়ে আসছি। আর লাস্টে বলছি যে আমাদের টপ n-1 ডিস্কটাকে আমি তোমার পেগ বি থেকে পেগ সিতে নিয়ে আসবো। তাহলে পেগ বি থেকে পেগ সিতে নিয়ে আসতে গেলে আমরা এখন কী লিখবো বলো, পেগ বি থেকে আমি এখন পেগ সিতে নিয়ে আসবো, কী লিখবো বলো? পেগ বি মানে কোনটা আলটিমেট বলো, অক্সিলারি বিগিনিং আর হচ্ছে এন্ড, আর হচ্ছে আর এন্ড। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বি আর সি, বি মানে কিন্তু অক্সিলারি বোঝাচ্ছে আর সি মানে কিন্তু আমার বোঝাচ্ছে এন্ড। তখন বেগটা আমার কিন্তু হয়ে গেল তোমার অক্সিলারি জায়গা আমার বসে গেল। তাহলে টাওয়ারটা হচ্ছে আমার একটা ফাংশন, রিকার্সিভ ফাংশন, তাকে আমি দেখো 3 বার কল করেছি এই টাওয়ার অফ হ্যানউইর মধ্যে। তো এই 3 বার কল করলে কিন্তু আমরা কাজটাকে খুব সহজে আমরা করতে পারবো। তো এটা কিন্তু মেন কনসেপ্ট যে আমি ফার্স্টে n-1 ডিস্কটাকে আমি ফার্স্টে মুভ করছি পেগ এ থেকে পেগ বিতে, তারপর আমি একটা ডিস্কে আমার টপ ডিস্কটাকে আমি মুভ করছি পেগ এ থেকে পেগ সিতে, আর থার্ড স্টেপে আমরা করছি বাকি n-1 ডিস্কটাকে আমি এখন পেগ বি থেকে আমি এখন পেগ সিতে মুভ করছি। প্রথমটা সবসময় কিন্তু আমাদের সোর্স আর লাস্টটা কিন্তু সবসময় কিন্তু আমাদের ডেস্টিনেশন। এটাকে জাস্ট খেয়াল করতে হবে। প্রথম পেগটার নাম হচ্ছে, এই পেগটা তোমাকে আমি নাম বলেছি বেগ, সেকেন্ড পেগটার নাম বলেছি অক্স, আর থার্ড পেগটার নাম বলেছি এন্ড। ঠিক আছে? এই কনসেপ্টটা কিন্তু জাস্ট মনে রেখে আমাকে কিন্তু এই 3টাকে ভাবতে হবে। তো এইটা আমি বলতাম না, এটা আমি তোমার ডিরেক্ট একবারে বলতাম অ্যালগোরিদমের মধ্যে, কিন্তু এটাকে আমি ফার্স্টে বলে দিলাম যাতে আমাদের সুবিধা হয় যে অ্যালগোরিদমে গিয়ে কাজটা মানে বুঝতে যে কীভাবে আমরা কাজটা করছি। এবার আমি লিখবো টাওয়ার অফ হ্যানউইয়ের অ্যালগোরিদম, আমরা যেভাবে এখানে লিখেছি আমি ওখানে সেভাবেই কাজটা করব। এখন আমাদের অ্যালগোরিদম বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে? দেখো এবার দেখো অ্যালগোরিদম, টাওয়ার অফ হ্যানউইয়ের অ্যালগোরিদম। আমি এখানে লিখছি অ্যালগোরিদম বলে, আমি একটা হেডিং দিলাম অ্যালগোরিদম। এটা কিন্তু পরীক্ষায় আসবে, টাওয়ার অফ হ্যানউই অ্যালগোরিদম কিন্তু পরীক্ষায় আসবে। টাওয়ার, আমাকে কি প্যারামিটার লাগবে না, এন হচ্ছে নাম্বার অফ ডিস্ক, বেগ, অক্স আর হচ্ছে এন্ড। তুমি ওখানে বেগ অক্স এন্ড না নিয়ে তুমি কিন্তু ওখানে এবিসি নিয়েও কাজটাকে দেখাতে পারো, সেটাও কিন্তু ভুল নয়, তাই না? সেটা হলে আমাদের বরঞ্চ সুবিধা হতো, তাই না? আমাদের আরও ভালো হতো। আমি তো তার জন্য বললাম যে আমি এটাকে বলছি বেগ, আমি বিটাকে বলছি অক্স, আর আমি সিটাকে বলছি এন্ড দিয়ে ভাবতে বললাম, তা আমাদের কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে একটা রিকার্সিভ প্রসিডিওর, যে রিকার্সিভ প্রসিডিওর বা রিকার্সিভ সলিউশনসটা আমাকে টাওয়ার অফ হ্যানউই প্রবলেমটাকে আমাকে সলভ করতে হেল্প করে ফর এন নাম্বার অফ ডিস্ক। আমি এখানে একটু 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 লিখে দিই যে দিস প্রসিডিওর gives a recursive solutions to the Tower of Hanoi problem
ফর n নাম্বার অফ ডিস্ক, ফর n নাম্বার অফ ডিস্ক। আমার নাম্বার অফ ডিস্ক তোমার যতই হোক না কেন, আমি কিন্তু এটাকে খুব সহজেই কিন্তু এই তোমার রিকার্সিভ সলিউশনস দিয়ে আমরা সলভ করতে পারবো। আমার তিনটে বলে যে সহজে হচ্ছে তা নয়। তুমি এখানে তুমি নাম্বার অফ ডিস্ক তুমি বাড়াও 10টা 12টা, তুমি যা খুশি নিয়ে তুমি কাজ করো, তোমার কিন্তু এই তিনটে রুলস দিয়ে তোমার কিন্তু কাজটা কিন্তু সলিউশন হয়ে যাবে। জাস্ট এই তিনটে তোমার কনসেপ্ট, এই তিনটে কনসেপ্ট, ঠিক আছে? তো আমরা এখন দেখবো সেটাই। আমি এখানে এনটাকে তো আমি কিছু বলিনি, এখানে এনটা আমার কত। আমি আবার প্রথম স্টেপ লিখছি, ফার্স্ট স্টেপ, স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1। আমি ফার্স্টে তোমার কনসিডার করলাম যে আমার ধরে নাও নাম্বার অফ ডিস্কটা যদি আমাদের কাছে একটা হয়, ধরো n ইজ ইকুয়াল টু 1, আমার এতে একটাই ডিস্ক আছে, বিতে কিছু নেই, বি আর সি তো তোমার তিনটে টাওয়ার, তাহলে এটা আমার এ, এটা আমার বি, এটা আমার সি। তাহলে আমরা এখন কি করব, বা এটা আমার বেগ, আমি তো এবিসি বলবো, আমি এখানে এটাকে বলছি বেগ, এটাকে বলছি অক্স, এটাকে বলছি এন্ড। আমরা এখন কি করব বলো? মুভ বিগিনিং টু হচ্ছে এন্ড। তাহলে আমরা দেখো ডিস্কটাকে এখন মুভ করে দেবো বিগিনিং থেকে এন্ডে। ঠিকই বলেছো। আমি তখন দেখো কি করছি, আমি তখন এখানে লিখছি রাইট বেগ টু এন্ড, লিখতে পারি আমরা রাইট বেগ টু এন্ড। বেগ টু এন্ড মানে কি, আমি এই ডিস্কটাকে এখন বেগ থেকে নিয়ে বিগিনিং থেকে নিয়ে গিয়ে আমি এন্ডের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, আমার এখানে তোমার থাকলো না ডিস্কটা, আমার এখানে তোমার ডিস্কটা থাকলো না, আমার মুভ হয়ে গেল। আর দেন আমি কি করছি, এখান থেকে বেরিয়ে চলে আসছি, দেন রিটার্ন, দেন রিটার্ন। আমার তো একটা ডিস্ক আছে, তাই না? আর যদি নাম্বার অফ ডিস্ক যদি তোমাদের কাছে বেশি থাকে, যদি একটার বেশি হয়, তখন কি কাজ করব? আমি এখানে তোমার কি করে দিচ্ছি, এন্ড অফ দ্য ইফ স্ট্রাকচার, এন্ড অফ দ্য ইফ স্ট্রাকচার। আমি এটাকে এখানে শেষ করে দিলাম। স্টেপ 2, স্টেপ 2, যদি নাম্বার অফ ডিস্ক যদি তোমার একটা না হয়, তখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমি এখন, আমরা তখন সেই তিনটে স্টেপ, যে n-1 ডিস্ককে আমরা বিগিনিং থেকে অক্সিলারিতে নিয়ে আসবো, তাই তো? আমার প্রথম স্টেপটা কি ছিল, নাম্বার n-1 ডিস্কটাকে আমরা কোথায় কোথায় নিয়ে আসবো, বিগিনিং থেকে অক্সিলারি নিয়ে আসবো, অক্সে নিয়ে আসবো। দেখো এই স্টেপটা, তাই না? আমি এটাকেই ওখানে লিখবো, এইটাকে আমি কপি পেস্ট করবো ওখানে। কল, ওখানে ওখানে আমাকে কল করতে হবে, কল টাওয়ার n-1 কমা বেগ কমা এন্ড কমা অক্স। ওকে, স্টেপ 3, স্টেপ 3, স্টেপ 3তে আমাদের ওখানে দেখো কী ছিল, তারপরটা আমার কী হবে, এইটা আসবে, সেকেন্ডটা আসবে, এই পার্টটা আসবে। তো এই পার্টটাকে আমরা কীভাবে লিখবো বলো? তাহলে আলটিমেট আমার দেখো বেগ থেকে তোমার এন্ডে মুভ হচ্ছে, তো বেগের মধ্যে আমার তো একটাই ডিস্ক পড়ে আছে। n-1 ডিস্ক যখন তোমার চলে গেল বেগ থেকে অক্সে, আমার তো বেগের মধ্যে তখন তো একটাই ডিস্ক পড়ে আছে। তো সেই একটা ডিস্ককে আমি এখন বেগ থেকে তোমার এন্ডে নিয়ে যাবো, ইয়েস অর নো? তাহলে স্টেপ 2তে আমি ওখানে তোমার গিয়ে স্টেপে তোমার কি লিখতে পারি, আমি দেখো তোমার সিম্পলি লিখছি এখানে স্টেপ 3তে গিয়ে লিখছি যে রাইট বেগ টু এন্ড, রাইট বেগ টু এন্ড, মানে বেগে আমার বিগিনিংয়ে তোমার যে ডিস্কটা পড়ে আছে, আমি এখন তাকে কী করলাম, তাকে আমি এন্ডে মুভ করে দিলাম। ওকে, স্টেপ 4, স্টেপ 4 আমি এখন কোনটা লিখবো না, আমার যে লাস্ট স্টেপটা এখানে তোমার লিখেছি তোমার 3 নাম্বার যেটা, আমি এটাকে কপি করব। আমি এখন n-1 ডিস্কটাকে আমি এখন অক্সিলারি থেকে আমি এখন এন্ডে গিয়ে মুভ করছি। ঠিক আছে, আমি এটাকে লিখবো এখন ওখানে গিয়ে টাওয়ার, কল টাওয়ার, কল টাওয়ার n-1 ডিস্ককে আমি এখন, বলো কোথায় কোথায় নিয়ে যাবো বলো, অক্সিলারি থেকে এখন কোথায় নিয়ে যাবো, এন্ডে। এন্ডে। মাঝখানে কে পড়ে থাকছে, বেগ পড়ে থাকছে। আমি অক্সিলারি থেকে এখন এন্ডে ডিস্কটাকে নিয়ে যাচ্ছি। 5 নম্বরের স্টেপ 5-এ গিয়ে কী করলাম না, রিটার্ন হয়ে গেল, কাজ, কাজ কমপ্লিট। এটা কঠিন বলো, অ্যালগরিদমটা কঠিন লাগলো? অ্যালগরিদমটা এখন কঠিন লাগছে কি? জিনিসটা জানার পর এখন কঠিন লাগছে অ্যালগরিদমটা, কীভাবে কাজটা করলাম? না না স্যার। এবার আমি তোমাকে দেখাবো যে
তিনটে ডিস্ক বলে কাজটাকে আমরা খুব সহজে করছিলাম, আমি তোমাকে 6টা ডিস্ক নিয়ে দেখাবো যে কি করে তিনটে স্টেপে আমরা কাজটা করতে পারি। ঠিক আছে, জাস্ট তিনটে স্টেপে আমরা কীভাবে কাজটা করতে পারি আমাদের রিকার্সিভ সলিউশনস দিয়ে। তো তিনটে স্টেপ কিন্তু এমনি হচ্ছে না, রিকার্সিভ সলিউশন বলি কিন্তু আমার তিনটে স্টেপ হচ্ছে। কারণ কি না, দেখো যখনই টাওয়ার n-1 যখন করছি না, তখন কিন্তু আবার কিন্তু এই ফাংশনটাই কিন্তু আবার কল হচ্ছে। এখান থেকে কিন্তু তোমার কন্ট্রোল কিন্তু আবার এখানে চলে আসছে, আবার কিন্তু আবার এই ফাংশনটা কল হচ্ছে, এই কোডটা কিন্তু আবার এক্সিকিউট করছে। আবার যখন দেখো তোমার যখন কল করছি টাওয়ার n-1, অক্স, বেক, এন্ড, আবার তোমার কিন্তু এটা কল হচ্ছে। এই কলটা কিন্তু তোমার বারবার হচ্ছে। কতবার হচ্ছে? যতক্ষণ না আমার এই নাম্বার অফ ডিস্ক যতক্ষণ না তোমার কমে একটা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কল হবে। এখানেও তাই। তাহলে এই কলটা কিন্তু আমাদের বারবার হচ্ছে, এই দুটো কল কিন্তু বারবার হচ্ছে। তোমার মনে হচ্ছে আমি তিনটে স্টেপে কাজটা করছি কেমন করে? না, আলটিমেট কিন্তু তোমার 7বারই কিন্তু এটা কল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা নাম্বার অফ ডিস্কটাকে তোমার 6টা করবো, দিয়ে আমি রিকার্সিভ দিয়ে তোমাকে দেখাবো যে কীভাবে তোমার ওই তিনটে স্টেপ দিয়ে কাজটা করতে পারি আমরা। n=6। ওকে, আমার ধরুন এখানে একটা পেগ আছে, তিনটে পেগ আছে। ওকে, আমার 6টা ডিস্ক আছে। ঠিক আছে, আমি তোমার ABC না করে আমি এখানে তোমার কী করবো, বেগ, অক্স আর হচ্ছে এন্ড। ওকে, এটা আমার ইনিশিয়াল n=6। ওকে, n=6। এবার তোমরা আমাকে বলবে যে এর পরের স্টেপে আমরা কি করব। এটা আমি ধরলাম এ বললাম, এর পরের স্টেপে আমরা কি করব তোমরা আমাকে বলবে, বলো। আমাকে কিন্তু ওই স্টেটমেন্টে কিন্তু বলতে হবে, আমাকে স্টেটমেন্ট করে বলতে হবে যে মুভ দ্য টপ n-1 ডিস্ক ফ্রম পেগ এ টু পেগ সি বা বেক টু এন্ড বলতে পারি, বেক টু অক্স, সরি এন্ড বলছি, বেক টু অক্স বলতে পারি। তাহলে আমি টপ n-1 মানে কোনটা বোঝাচ্ছে? টপ n-1 মানে কোনটা বোঝাচ্ছে? 5টা, ওপরের 5টা ডিস্কে আমি এখন অক্সে নিয়ে আসবো, তাই না? 5টা ডিস্কে আমি এখন অক্সে নিয়ে আসবো। ওকে, এটা আমার সি, এটা আমার বেগ, এটা আমার অক্স, এটা হচ্ছে আমার এন্ড। ঠিক আছে, তাহলে এখানে নিচে তোমার লিখছি মুভ টপ n-1 বা আমি মুভ টপ 5 ডিস্ক ফ্রম পেগ এ পেগ B2, বি মানে কিন্তু এখানে বিগিনিং, হ্যাঁ, বা পেগ B2, বি মানে কিন্তু ওই বি তুমি ভাববে না, এ বি ভাববে না, কিন্তু এটাকে পুরোটা লেখাই ভালো, বেগ, অক্স আর হচ্ছে এন্ড। হ্যাঁ, বেগ টু পেগ অক্স। ওকে, বোঝা গেল? এবার হচ্ছে তারপরের স্টেপ সি। বলো কি লিখবো এখানে? এখানে তোমার কি কোন কাজটা করবো বলো, কোন কাজটা করবো এখানে? মুভ দা টপ এলিমেন্ট এ টু, মানে বেগেরটাকে এন্ডে নিয়ে যাব। বেগেরটাকে এখন আমরা এন্ডে নিয়ে, তাহলে মুভ দ্য টপ ডিস্ক ফ্রম দ্য বেগ টু পেগ এন্ড বলতে পারি। আচ্ছা, তাহলে মুভ টপ ডিস্ক ফ্রম বেগ টু পেগ এন্ড। ওকে, তাহলে এখন তোমার এরকম দাঁড়াচ্ছে আমার সিনারিওটা। এখানে তোমার 5টা ডিস্ক আছে, আর আমার দেখো এতে তোমার দেখো টপ ডিস্ক আছে, সব থেকে বড় ডিস্কটা ছিল, তাকে আমি এখন কোথায় নিয়ে চলে এসেছি? এন্ডে নিয়ে চলে এসেছি। এটা আমার বেগ, এটা আমার অক্স, এটা হচ্ছে আমার এন্ড। ওকে, এবার লাস্ট স্টেপ ডি। বলো কি করবো এবার?
মুভ n minus 1 of disk টপ, tab, হ্যাঁ মুভ টপ n মাইনাস top ওয়ান মানে থেকে হচ্ছে end 5, এ নিয়ে যাবে। মুভ n মাইনাস 1 ডিস্ক মানে 5 ডিস্ক ফ্রম পেগ অক্স টু পেগ এন্ড, বলতে পারি, তাই তো? তাই বলতে পারি আমরা। দেখো এবার কি করছি, আমার এটা বেগ, এটা আমার অক্স, এটা আমার হচ্ছে এন্ড। আমার এন্ডে তোমার কে ছিল, একটা বড় ডিস্কটা তোমার এন্ডে কিন্তু রয়ে গেছিলো। দেখো আগের সিনারিটা দেখো, এখন দেখো ছিল আমার বড় ডিস্কটা তোমার ছিল এন্ডে। আর এই 5টা ডিস্কে এখন আমরা, এই 5টা ডিস্কে আমরা এখন নিয়ে যাচ্ছি কোথায়, অক্স থেকে এন্ডে। ঠিক আছে, ওকে। এটা আমার বেগ, এটা আমার অক্স, এটা আমার এন্ড। তাহলে পারলাম করতে। তা তোমার কাছে কতগুলো ডিস্ক, যতগুলোই ডিস্ক হোক না কেন, আমি এখন এই রিকার্সিভ সলিউশনস দিয়ে আমি তোমার এই তিনটে জাস্ট ফাংশন কল করে আমার কাজটা করতে পারি তো? ইয়েস অর নো? করতে পারছি আমরা কাজটা, তাই তো? করতে পারছি, দেখো। ঠিক আছে, বোঝা গেল সবার কাছে কনসেপ্টটা? সবার কাছে কনসেপ্টটা বোঝা গেল? টাওয়ার অফ হ্যানউইয়ের কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, কিন্তু খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। আমাকে জাস্ট এই টার্মগুলো আমাকে বুঝতে হবে। হ্যাঁ বলো বলো। বলছি স্যার, আমরা তো স্যার পুরোটাই তুলে এন্ডে করে দিতে পারতাম। হ্যাঁ বলো বলো বলো। বলছি পুরোটাই তো স্যার তুলে এন্ডে করে দিতে পারতাম। তুমি সবটাকে যদি তুমি তোমার ধরো তো তুমি এন্ডে তুমি যদি করো, তো তখন তুমি কেমন করে ডিসপ্লে করবে? তোমাকে তো ডিসপ্লে করতে হবে যে কোথায় কোথায় মুভমেন্টটা হচ্ছে। তোমাকে তো মানে প্রত্যেকটা end to end করা? প্রত্যেকটা স্টেপ তোমাকে দেখাতে হবে। আমি কি এখানে একবারে করছি মানে আমাকে তো তোমার ডিসপ্লে করবে যে আমার এ থেকে ফার্স্টে বি, তারপরে বি থেকে সি, বিতে তারপরে সি থেকে বি, আমাকে কিন্তু প্রত্যেকটা স্টেপ আমাকে ডিসপ্লে করবে। আমি কিন্তু কাজটা তোমার 3টে স্টেপে করিনি, আমি রিকার্সিভ সলিউশনস দিয়ে তোমার 3টে স্টেপে দেখালাম। ঠিক আছে, আমি কিন্তু একবারে তোমার নিয়ে আসতে পারবো না, বেগ থেকে তোমার সমস্ত ডিস্কগুলোকে আমি তোমার একবারে তোমার নিয়ে আসতে পারবো না, আমাকে রিকার্সিভ কল করে কাজটা করতে হবে। তা রিকার্সিভ কল করে কাজটা করতে গেলে আমার তোমার যেহেতু তোমার 3টে ডিস্ক আছে, আমার এই 3টে আমার কাছে তোমার মানে পেগ রয়েছে বা টাওয়ার রয়েছে, তার জন্য কিন্তু আমাকে 3বার কিন্তু আমাকে ফাংশনটা কল করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে তোমার কোডটাকেও দেখাতে পারি যে টাওয়ার অফ হ্যানউইয়ের কোডটা কেমন দেখতে কেমন হয়, তার প্রোগ্রামটা কেমন হয়। ঠিক আছে, আর টাওয়ার অফ হ্যানউইয়ের তোমার যেটা যেটা আমার যে মানে কমপ্লেক্সিটি তোমরা বলতে পারো, টাওয়ার অফ হ্যানউইয়ের ক্ষেত্রে তোমার যেটা কমপ্লেক্সিটি বলতে পারো সেটা হচ্ছে টি অফ এন ইজ ইকুয়াল টু 2n - 1। তাই তো বললাম যে নাম্বার অফ ডিগ্রি তোমার 3টে হয়, তা তোমার কতগুলো স্টেপ লাগছে, আমার কতবার আমাকে মানে কাজটা করতে হচ্ছে না, টি অফ 3 ইকুয়ালস টু 2^3 - 1, মানে তোমার 7টা মুভ লাগছে আমার। 7টা মুভ মানে তোমার 7টা আমার কম্প্যারিজন, ওটা তোমার টাইম রিকোয়ার্ড। তাহলে আমরা এন নাম্বার অফ ডিস্ককে আমরা 1 পেগ থেকে আদার্স পেগে মুভ করার জন্য আমার যে টাইমটা দরকার পড়ে সেটা হচ্ছে 2^n - 1। ঠিক আছে, তো এখন আমরা কিন্তু প্রোগ্রামটাকে তোমার দেখাতে পারি কীভাবে আমরা এটা আমরা করতে পারি প্রোগ্রামটা খুব সহজে, কিন্তু আমাকে সেখানে সেই রিকার্সিভ সলিউশনস দিয়ে আমাকে কাজটা করতে হবে। দেখবে প্রোগ্রামটা দেখাবো, স্যার দেখান। সি এর কোডটা দেখাবো? বেশ চলো। প্রোগ্রাম ফর টাওয়ার অফ হ্যানউই। প্রোগ্রাম ফর টাওয়ার অফ হ্যানউই, ঠিক আছে। Has include stdr.h, আমি এটাকে সব জায়গায় একটা কাজ করি না, আমি এটাকে তোমার ইয়েতে করি না, হ্যাঁ মেশিনে করি একবার ডিরেক্ট। হ্যাঁ, তো আমাকে এখানে লিখতে হবে না, আমি এখন রান করে দেখাতে পারবো। ঠিক আছে, এটা আমরা একটু মেশিনে করি। ঠিক আছে, ওকে চলো। ওকে স্যার। হুম।
জিনিসটা আরও ভালো হবে। হ্যাঁ, জিনিসটা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। আমি কীভাবে ডিসপ্লে করছি, প্রতিটা স্টেপ কীভাবে দেখাচ্ছি। দেখো তোমার মনে হচ্ছে যে 3টে স্টেপই কাজটা হচ্ছে ঠিকই, কিন্তু আমার কিন্তু প্রতিটা স্টেপ কিন্তু আমাকে ডিসপ্লে করবে, আমরা দেখাবো কিন্তু প্রতিটা স্টেপকে যে কোথায় কোথায় মুভ হচ্ছে। আমি 3টে ডিস্ক নিয়েই দেখাবো। আমি নাম্বার অফ ডিস্ককে তোমার বাড়াতেও পারি, কমাতেও পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। তো ফার্স্ট টাইম একটা ফাংশনকে নেব, আমার রিকারশন মানে একটা ফাংশন কাজে লাগবে এখানে। আমি ফাংশনটা নিচ্ছি ভয়েড, ফাংশনের নাম দিলাম টাওয়ার। ওকে, টাওয়ার। আমার দেখো, স্যার দেখতে পাচ্ছি না কিছু। ও সরি আমি তো শেয়ার করিনি, আমি তো আমার তো ট্যাবটা শেয়ার করা আছে সিম্পলি। ওকে আমি দেখো শেয়ার করছি এবার। পাচ্ছ দেখতে? হ্যাঁ স্যার। ওকে, দেখো ফার্স্ট হচ্ছে আমাদের তোমার নাম্বার অফ ডিস্ক, মানে তোমার ইন্ডিজার তোমার দিলাম, তার প্যারামিটারটা, তার একটা প্যারামিটার তোমার ইন্ডিজার। আর ওই তোমাদের 3টে যে আমাদের টাওয়ার আছে না, তাকে আমি এবিসি তো নাম দিচ্ছি। তো আমি তোমার 3টে এবিসি তোমার কী টাইপের ডেটা না ক্যারেক্টার, তাই না? এবিসি তোমার ক্যারেক্টার। আমি তোমার নিলাম ক্যার কমা ক্যার, ক্যার কমা ক্যার কমা ক্যার। 3টে আমি তোমার মোটামুটি 4টে প্যারামিটার থাকে। আমি কিন্তু ফাংশনটা এখানে একটা প্রোটোটাইপ লিখছি, আমার জাস্ট ফাংশন আমি এখানে কিন্তু একটা প্রোটোটাইপ লিখলাম। ঠিক আছে, ইনটা হচ্ছে নাম্বার অফ ডিস্ক, ক্যারটা হচ্ছে প্রথম টাওয়ার, মাঝের ক্যারটা হচ্ছে তোমার সেকেন্ড টাওয়ার বা ইন্টারমিডিয়েট টাওয়ার বা অক্সটা, আর তারপরে ক্যারটা হচ্ছে আমাদের এন যাকে বলছি, এন টাওয়ার যাকে বলছি, সেই এনটা। এবার মেনটাকে ফার্স্টে লিখে নিই। ঠিক আছে, মেনটাকে ফার্স্টে আমরা লিখে নিই। আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার নাম্বার, মানে নাম্বার অফ ডিস্ক কটা নেব নিয়ে কাজ করব, ইন্টিজার নাম্বার। আর সেই ইন্টিজার নাম্বারটাকে আমি এখানে নাম্বারটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নেব, তাই না? যে প্রিন্টএফ enter the number of disks, enter the number of disks। ঠিক আছে, enter the number of disks। তাকে স্ক্যান করে নিই, স্ক্যান এফ। তো রিকার্সিভ সলিউশনস বলে এত সহজে কাজটা আমরা করতে পারছি। ইটারেটিভ সলিউশনস দিয়ে কাজটা করতে গেলে কিন্তু আমাকে অনেক লাইনের কোড লিখতে হতো। ঠিক আছে, পার্সেন্টেজ ডি, আর সেটা অনেকটা টাফেস্ট হতো ইটারেটিভ সলিউশনসটা। অ্যাম্পারসেন্ট নাম্বার, ওকে, আমি আমার নাম্বার অফ ডিস্কটা আমি ইনপুট নিয়ে নিয়েছি। আমি এবার এখানে একটা মেসেজ প্রিন্ট করছি, প্রিন্টএফ, তারপরে কলটা করব, দ্য সিকোয়েন্স অফ মুভস ইনভলভড in the tower of Hanoi r/n। আমি এখন একটা মেসেজ দেখাবো, তারপর আমি তোমার মুভগুলোকে দেখাবো। আমি এবার কল করছি ফাংশনটাকে, দেখো আমি এবার ওই ফাংশনটাকে কল করছি, টাওয়ার নাম্বার। আমি কতগুলো ডিস্ককে তোমার মুভ করতে তোমাকে নাম্বারটাকে পাস করতে হবে। আমার প্রথমটা দেখো, আমি এবার এখানে তোমার পাস করছি, প্রথমটা হচ্ছে আমার, আমি এখানে পাস করছি তোমার ফার্স্টে এ, সিঙ্গেল কোটের মধ্যে এটাকে পাস করলাম, এটা আমার একটা টাওয়ার। সিঙ্গেল কোটের মধ্যে আমি পাস করছি সিকে, আর সিঙ্গেল কোটের মধ্যে আমরা পাস করছি বিকে। ঠিক আছে, এটা আমি কল করলাম ফাংশনটাকে। ওখানে ছোট ডট হয়ে গেছে। ও ওকে, সি এর কমার পর। ঠিক আছে, আমরা এবার ফাংশন, আমার মেনটা লেখা হয়ে গেল, আমি এবার ফাংশনটাকে কল করব। ঠিক আছে, আমি এবার ফাংশনটাকে কল করব। ভয়েড টাওয়ার ইন্টিজার, এখানে সেম নামই দিচ্ছি ভেরিয়েবলটা, আমি এখন নাম্বার নিয়েছি, ইন্টিজার নাম্বারই দিলাম, কোনো অসুবিধা নেই। ক্যার, আমি তোমার এখানে ভেরিয়েবলটা তোমার নাম দিচ্ছি ফ্রম পেগ, মানে ফ্রম আর টু দিয়ে আমি এটাকে বোঝাবো। হ্যাঁ, ফ্রম আর টু দিয়ে আমি এটাকে বোঝাবো। আমার তো এবিসি তো ওখানে আছে, এবিসি তো আমার এখানে আছে। ঠিক আছে, আমি এই জন্য তোমার ফ্রম পেগ দিচ্ছি, আর ক্যারেক্টার টু পেগ। ঠিক আছে, টু পেগ, আর ক্যারেক্টার
অক্সপেক, হ্যাঁ আমি ওর সাথে তোমার ম্যাচ করিয়ে দিচ্ছি, ফর্ম পেক, টু পেক আর হচ্ছে অক্সপেক। ফর্ম পেক মানে হচ্ছে বিগিনিং, টু পেক মানে হচ্ছে আমার এন্ডিং, আর অক্সপেক মানে হচ্ছে আমার অক্সিলারি। ঠিক আছে, অক্সপেক। এবার আমরা ফার্স্টে চেক করে নিই যে আমার নাম্বার অফ ডিস্কটা একটা কিনা। ইফ নাম্বার ডবল ইকুয়ালস টু যদি 1 হয় তখন আমরা কি করছি দেখো, তখন আমি যখন প্রিন্ট এফ লিখছি, প্রিন্ট এফ স্ল্যাশ এন মুভ ডিস্ক 1 ফ্রম পেক পার্সেন্টেজ সি, আমাকে যেভাবে আমরা দেখাচ্ছিলাম, টু পেক পার্সেন্টেজ সি কমা ফ্রম পেক কমা টু পেক। ওকে, এটা আমার ইফের এগেনস্টে আমরা এই কাজটা করে রাখলাম। এবার আমরা যদি আমার এন যদি তোমার নাম্বার যদি তোমার 1 না হয় তখন আমরা কি করব, ঠিক আছে। তো এই কাজটা করে আমাকে কিন্তু বেরিয়ে চলে যেতে হবে, এই কাজটা করার পর আমাকে কিন্তু রিটার্ন করে ব্যাক করে বেরিয়ে চলে যেতে হবে। ঠিক আছে, আমি এখানে তোমার লিখে, তার জন্য তোমার এখানে কী করছি, এক্সিট 0 লিখতে পারি আমরা এখানে, বা রিটার্ন লিখতে পারি। আমি সিম্পলি এখানে যদি রিটার্ন লিখি আমাকে কি দেখায় দেখি, আমি সিম্পলি আমি যদি রিটার্ন লিখি এখানে রিটার্ন সেমিক্লোন, দেখা যাক কি আমাকে রান করলে কি দেখাবে। ঠিক আছে, তখন চেঞ্জ করবো, তখন না হলে আমি তখন এক্সিট 0 করবো। ঠিক আছে, তারপর আমরা তোমার যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমি কল করবো এবার ফাংশনগুলোকে, টাওয়ার নাম্বার -1 মানে n-1 ডিস্ককে আমি এখন মুভ করব ফ্রম পেগ কমা অক্স পেগ কমা দিয়ে টু পেগ। ওকে, এবার মাঝখানে করছি প্রিন্টএফ বেক টু এন্ড, আমরা ডিসপ্লে করে দেবো এখানে, আবার সেই একই প্রিন্টএফ লিখবো, প্রিন্টএফ স্ল্যাশ এন মুভ ডিস্ক পার্সেন্টেজ ডি ফ্রম পেগ পার্সেন্টেজ সি টু পেগ পার্সেন্টেজ সি, ডবল কোটটা আবার শেষ করে পাশে কমা দিয়ে এবার লিখব নাম্বার কমা ফ্রম পেগ কমা দিয়ে লিখছি টু পেগ। ওকে, টু পেগ। এটা আমার প্রথম ফাংশন কল হলো, তারপরে প্রিন্ট করলাম বেক টু এন্ড, মানে সে যেভাবে আমরা প্রিন্ট করছিলাম ওখানে যেভাবে ডিসপ্লে করছিলাম সেটা দেখালাম, আর লাস্ট থেকে আমাকে আরেকবার ফাংশনটা কল করতে হবে এর ভেতরেই, আবার রিকার্সিভ কল, আমি সেম ফাংশনটাকে কল করবো, আমি এখানে জাস্ট এটাকে চেঞ্জ করে দেবো, এটাকে কপি করে নিলাম এখান থেকে, পেস্ট করলাম, আমি এখানে জাস্ট চেঞ্জ করবো, এখানে আমি এটাকে করবো অক্সপেগ, মাঝেরটাকে করবো টু পেগ, মাঝটাকে করছি টু পেগ, আর শেষটাকে আমি করছি ফ্রম পেগ। ওকে, তারপরে টাওয়ারটা আমার এখানে শেষ হয়ে গেল, কোডটা আমার এখানে শেষ। ওকে, কোডটা আমার এখানে শেষ হয়ে গেল। এই হচ্ছে আমার ফাংশনের ডেফিনেশনস। আমরা ওখানে দেখো যে তিনটে স্টেপ ওখানে ফলো করেছিলাম, অ্যালগোরিদমে দেখো সেম তিনটে স্টেপ এখানে ফলো করেছি, ইফের দিয়ে আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করেছিলাম, অ্যালগোরিদমে আমি দেখো ইফের দিকে এখানে কন্ডিশনটাকে অ্যাপ্লাই করেছি, সব কিছু একই করেছি, আর আমি এখানে মেন ফাংশন থেকে আমি জাস্ট অপারেট করছি, ফাংশনটাকে কল করছি, মেন থেকে আমি ফাংশনটাকে কল করছি যে আমার তিনটে পেগের কি নাম আছে না, এ বি আর সি, তিনটে পেগের আমার এখানে নাম দেওয়া আছে এ বি আর সি। ঠিক আছে, তাহলে এটা করলে আমাকে ফার্স্টে আমি ধরো নাম্বার অফ ডিস্ক যদি তোমার এখানে তিনটে ডিস্ক নিই, তাহলে তিনটে ডিস্ক নিলে আমাকে ফার্স্টে কী করবে, আমাকে ডিস্ক ওয়ানটাকে ফার্স্টে পেগ এ থেকে ডিস্ক ওয়ানটাকে ফার্স্টে পেগ এ থেকে তোমার পেগ সিতে মুভ করবে, ডিস্ক টুটাকে তোমার পেগ এ থেকে পেগ বিতে মুভ করবে, এইভাবে তোমার কাজগুলো হবে, আমাকে দেখাবে এইভাবে কাজগুলো, তাই না। আমি এখন এই কোডটাকে দেখো রান করছি, দেখি আমার রান করে কি না কোডটা।
এন্টার দ্য নাম্বার অফ ডিস্ক, আমি এখানে 3 দিলাম। ওকে, 3 দিলাম, আমি এখানে এন্টার প্রেস করেছি। দেখো, দ্য সিকোয়েন্স অফ মুভস ইনভলভড ইন দ্য টাওয়ার অফ হ্যানুই। আমি এবার যেভাবে তোমার মুভগুলোকে করতে চেয়েছি আমি দেখো সেভাবেই মুভগুলোকে করেছি, তাই না? ঠিক আছে, আমি ওখানে তোমার যে 7টা আমার দেখো মুভ আছে, দেখো 7টাই মুভ আছে, এখানে 7টাই মুভ আছে। আমি ডিস্ক 1 2 3 দিয়ে এটাকে ডিনোট করেছি, ডিস্ক 1 2 3 দিয়ে আমি এটাকে ডিনোট করেছি। যাক, আমার তো 3টেই ডিস্ক আছে, কখন কোন ডিস্কটাকে নিয়ে আমি কোথায় রাখছি সেটা আমি দেখো কিন্তু এখানে ফার্স্টে বলেছি। ঠিক আছে, স্যার বলছি ফাংশনটা আরেকবার বলবেন, এটা বুঝতে পারলাম না। কোন ফাংশনটা বলবো? এই ফাংশনটা বলছো? ইফ এর পরে যেটা লিখেছেন টাওয়ার ফ্রম পেগ অক্স টু টপ পেগ। তো এই তিনটে স্টেপ তোমার কোন কোন 3টে স্টেপ বলো তো? এই 3টে স্টেপ তোমার কোন 3টে স্টেপ? আমাদের অ্যালগরিদমে তোমার যে 3টে স্টেপ দেখিয়েছিলাম, যে মুভ n-1 ডিস্ক ফ্রম পেগ বেগ টু পেগ অক্স, তাই না? আর তারপর তোমার কি বলেছিলাম, যে রাইট বেগ টু এন্ড, সেটা হচ্ছে আমাদের প্রিন্টেপটা। আর তারপরে বলেছিলাম যে মুভ n-1 ডিস্ক ফ্রম দ্য পেগ অক্স টু পেগ এন্ড, মানে আমি তখন কল করেছিলাম কল টাওয়ার n-1 কমা অক্স কমা বেগ কমা এন্ড। ঠিক আছে, তো সেই 3টে কলে আমি এখানে জাস্ট লিখেছি, এর মতো করে লিখেছি, কোডের রেসপেক্টে লিখেছি আমি এখানে। স্যার বলছি যে ওই টাওয়ার n-1 ওটা ফ্রম পেগ, তারপর টপ পেগ, তারপর অক্স পেগ হতো না? আমি এখানে তোমার দেখো কি করেছি, একটু সিকোয়েন্সটা দেখো, আমি এখানে কিন্তু সিকোয়েন্সটা কিন্তু একটু পাল্টেছি। দেখো, আমি যখন টাওয়ারকে যখন দেখো কল করছি, আমি তখন দেখো এখানে এ করেছি, এখানে সি করেছি, এখানে দেখো বি করেছি, তাই না? সিকোয়েন্সটাকে বোঝো, আমার এটা এ করা আছে, মানে এটা দেখো ফ্রম পেগ, আর সিটা হচ্ছে আমাদের টু পেগ, আর বিটা হচ্ছে আমাদের অক্সিলারি পেগ। ভালো করে খেয়াল করে দেখো। আর আমি যখন অ্যালগো যখন লিখেছিলাম তখন এটা আমার ছিল এ, আর লাস্টে আমরা সি করতাম, তো তুমি এই সিকোয়েন্সটা তুমি কিছু চেঞ্জও করতে পারো। তুমি এখানে ক্যারেক্টার দিয়ে তুমি এখানে ফ্রম পেক করলে, তুমি এখানে ক্যারেক্টার দিয়ে তুমি এখানে ধরো অক্স পেক করলে, আর তুমি এখানে ক্যারেক্টার দিয়ে তুমি এখানে টু পেক করলে, তখন তোমার কিন্তু এই সিকোয়েন্সে আসতো। তখন তুমি বলতে পারতে যে স্যার আমি এখানে ফ্রম পেক করবো, আর আমি এখানে অক্স পেক করবো, আমি এখানে টু পেক করবো। বোঝা গেল কনসেপ্টটা? আমি জাস্ট সিকোয়েন্সটাকে তোমার এখানে চেঞ্জ করে দিয়েছি, আর কিছু না। আমি ওখানে তোমাকে অ্যালগোরিদম তোমাকে দেখিয়েছি যে আমার প্রথমটা হচ্ছে সোর্স, আর লাস্টটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আর আমি তোমাকে এখানে দেখিয়েছি আমার প্রথমটা হচ্ছে সোর্স, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আর লাস্টটা হচ্ছে আমাদের তোমার অক্সিলারি। ব্যাপারটা একই। আমি সেই মতো করে তোমার এখানে আমি তোমার পাল্টেছি, এখান থেকে তোমার চেঞ্জ করেছি সেই মতন ওয়াইজ, তাই না? আমার তো কনসেপ্টও একই। তুমি যেভাবে ফাংশনটাকে কল করবে সেই মতো তোমার কাজ হবে, সেভাবে তোমাকে সাজিয়ে নিতে হবে ফাংশনটাকে, আর কিছু না। ঠিক আছে, তাহলে আমরা ইমপ্লিমেন্টেশন তার মানে করতে পারছি টাওয়ার অফ হ্যানুইর ক্ষেত্রে, তাই না? এবার ধরো আমি সাপোজ আমি রান করছি, আমি ধরো নাম্বার অফ ডিস্ক ধরো 4 দিলাম, নাম্বার অফ ডিস্ক ধরো 4 দিয়েছি, এন্টার প্রেস করো। দেখো কতগুলো স্টেপ খেয়াল করো। দেখো 15 নাম্বার অফ স্টেপ, তাই না? 15 নাম্বার অফ স্টেপ দেখো আমি এখানে ফলো করছি, 15 নাম্বার অফ স্টেপ। আমার কিন্তু এখানে 4টে ডিস্ক আছে, দেখো 1 2 3 4, দেখো 4টে ডিস্ক কিন্তু তোমার এখানে দেখো তোমার সিকোয়েন্সটা দেখাচ্ছে। তো নাম্বার অফ ডিস্ক তুমি বাড়িয়ে কমিয়ে যা খুশি করে তুমি করতে পারো। আর যদি তুমি এখানে ডিস্ক ইনপুট করো, আমি ধরুন এখানে একটাই ইনপুট করলাম ডিস্ক, আমার ডিস্কটা একটাই, দেখো কি দেখাচ্ছে, দেখো তো ভালো করে, মুভ ডিস্ক 1 ফ্রম পেগ এ টু পেগ সি, তাই না? তো নাম্বার অফ ডিস্ক আমি এখানে ভ্যারি করি, কিন্তু কাজটা করতে পারছি আমার এই কোডটা দিয়ে, কোনো সমস্যা নেই। ওকে, বোঝা গেল? তাহলে আমার টাওয়ার অফ হ্যানুই আমার
স্টপিং কন্ডিশন কোনটা, আমার স্টপিং কন্ডিশন কোনটা টাওয়ার অফ হ্যানুয়ে, আমি কখন স্টপ হয়ে যাচ্ছি, পরীক্ষা তখন কোশ্চেন। ইফ নাম ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। ইফ ইফ নাম ইকুয়াল টু নাম ইকুয়ালস টু যখন 1, তাহলে আমি তখন তাকে আমি কীভাবে লিখবো, আমি তখন লিখবো টি অফ 1 ইজ ইকুয়াল টু 1, টি অফ 1 ইজ ইকুয়াল টু 1, তাকে আমি বলছি স্টপিং কন্ডিশনস। আর আমার কমপ্লেক্সিটি কত, টি অফ এন ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ আমার স্টপিং আমার এটা আমার কমপ্লেক্সিটি বা নাম্বার অফ মুভস তুমি বলতে পারো, নাম্বার অফ মুভস। ঠিক আছে, তো এটা হচ্ছে টাওয়ার অফ হ্যানুইয়ের বেসিক কনসেপ্ট। আমাদের তো কোডটা তো আমাদের পরীক্ষায় আসবে না, আমরা জাস্ট অ্যালগোরিদমটাকে ফলো করবো, যেভাবে আমরা মানে দেখলাম সেভাবে আমরা ফলো করবো, আর কোডটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। আর তুমি চাইলে তুমি ফর্ম পেক আর টু পেকটা তুমি চেঞ্জ করে দাও, কোনো অসুবিধা নেই। তুমি ওখানে এ বি সি পাস করো, আর তুমি এখানে তখন ক্যারেক্টার ফর্ম পেক, ক্যারেক্টার তোমার অক্স পেক, আর ক্যারেক্টার তুমি এখানে এন পেক লেখো, এই টু পেক লেখো, কোনো সমস্যা হবে না। তোমাকে সেভাবে কিন্তু তোমাকে কোডটাকেও তোমাকে চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিংলি। ঠিক আছে, বলো কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। তাহলে আমরা টাওয়ার অফ হ্যানুই, যেটা আমাদের টার্গেট ছিল, টাওয়ার অফ হ্যানুই ফ্যাক্টোরিয়াল ফিবোনাকি তার যে অ্যালগোরিদমগুলো সেটা আমরা তোমার দেখলাম, 3টে অ্যালগোরিদম আমরা দেখেছি, ফিবোনাকি সিরিজ, টাওয়ার অফ হ্যানুই আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আর স্ট্যাক দিয়ে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা আমি ওখানে দেখিয়েছি সিতে, যে স্ট্যাক দিয়ে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করি কোনো রিকার্শনের কনসেপ্টটাকে, রিকার্শনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব ওখানে আমি সিএর ওই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। টাইপস অফ রিকার্শন আমি প্রত্যেকটা টাইপকে ওখানে ডিরাইভ করেছি, দেখিয়েছি টাওয়ার অফ কীভাবে কাজ করছে, ওটা তোমরা ওখানে দেখতে পারো। ঠিক আছে, তো এবার আমি একটা ছোট্ট কনসেপ্ট দিয়ে শেষ করব। আমি টাওয়ার অফ হ্যানুইয়ের আমি আরেকটা কনসেপ্টকে এখানে বলার চেষ্টা করব, টাওয়ার অফ হ্যানুইয়ের, সেটা তোমরা বাড়িতে তোমরা সলভ করে আমাকে পাঠাবে সেই কনসেপ্টটা। আমি একটা জাস্ট স্টেপ দেখাবো, ঠিক আছে, যে রিকার্শনটা কীভাবে কাজ করছে। আমি একটা স্টেপ জাস্ট দেখাবো, তোমরা বাড়িতে সেটা বাকিটা কমপ্লিট করে আমাকে দেখাবে। আমি একটা স্টেপ জাস্ট দেখাবো। ধরে নাও যদি আমাকে এরকম বলতো যে আমার এই টাওয়ার অফ হ্যানুইয়ের যে ফাংশনটা নিয়ে আমরা কাজ করেছি সেই ফাংশনটা দিয়ে আমি দেখাবো, সিম্পল সেই ফাংশনটা দিয়ে দেখাবো। টাওয়ার অফ 4, a, b, c, দেখো তোমাদের মতো করে আমি বলছি, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা আমার কি আমরা তিনটে ভাগে তোমার কল হচ্ছে ফাংশনটা অ্যাজ পার অ্যালগোরিদম। ফার্স্ট তোমার কি হচ্ছে, টাওয়ার, দেখো আমি যা লিখছি সব লিখতে পারি কিনা, 3, a, c, b, তাই তো। আর এখানে আমি দেখো লিখতে পারি কি a to c, আর আমি এখানে লিখছি টাওয়ার 3, b, a, c, এটা আমি লিখতে পারি কিনা বলো। এই ফাংশনটাকে তোমার ডিরাইভ করে আমি এটাকে লিখতে পারি কিনা বলো। আমার কি ছিল না, কল টাওয়ার n-1, বেক, এন্ড, অক্স, দেখো বেক, এন্ড, অক্স, ঠিক আছে। সেকেন্ড স্টেপ ছিল রাইট বেক টু এন্ড, দেখো বেক টু এন্ড রাইট করে দিয়েছি, বেক টু এন্ড মুভ করে দিয়েছি। আর লাস্ট স্টেপ ছিল কল টাওয়ার n-1, অক্স, বেক, এন্ড, তাই লিখেছি, তাই তো। তাহলে আমার তো কাজটা তো হয়ে গেল না, কাজটা আমার এখনো কমপ্লিট হয়নি। এবার তোমাকে আবার দেখো তোমার এটা আবার রিকার্সিভ কল হবে, এটাকে আবার তোমাকে ভাঙতে হবে, এইটাকে তোমাকে আবার ভাঙতে হবে, তোমার আবার 3টে পার্ট থাকবে, এর আবার তোমার এই একটা পার্ট, একটা পার্ট থাকবে, ঠিক আছে। এই কনসেপ্টে তোমার আবার আরেকটা 3টে পার্ট থাকবে, কারণ তো রিকার্সিভ কল তো, এটা পার্ট থাকবে, এটা পার্ট থাকবে। তো প্রথমটার কি পার্ট থাকবে, আমি এখানে কি লিখতে পারবো বলো এই কনসেপ্টটা ফলো করে। আমি এখন দেখো লিখতে পারি কি এটা, যে টাওয়ার 2, a, b, c,
আমি এখানে তোমার দেখো লিখছি তোমার এ টু বি, আমি এখানে তোমার এখানে লিখছি টাওয়ার 2 কমা সি কমা এ কমা বি। ওকে, আমি দেখো নিশ্চয় তোমার আবার লিখছি এখানে, আমি এটাকে আবার ভাঙছি। আমি এখানে দেখো লিখতে পারি টাওয়ার 2 কমা বি কমা সি কমা এ। আমি এখানে তোমার লিখতে পারি বি টু সি। আমি এখানে তোমার দেখো লিখতে পারি টাওয়ার 2 কমা এ কমা বি কমা সি। এটা কিন্তু আবার রিকার্সিভ ফাংশন কল, আবার তোমার কিন্তু এই 3টে পার্ট হবে, আবার তোমার এইগুলো তোমার কিন্তু আবার 3টে করে পার্ট আসবে, মানে এটারও তোমার 3টে পার্ট হবে, আবার 3টে পার্ট হবে, এটারও তোমার 3টে পার্ট হবে, এটারও তোমার 3টে পার্ট হবে। ওকে, আবার তোমার এটারও তোমার 3টে পার্ট হবে, 3টে পার্ট হবে। ঠিক আছে, তাহলে আমি লাস্টে তোমার যে পার্টটা লিখবো দেখো, এবার আমি দেখো এটাকে তোমার ভাঙছি, দেখো 3টে পার্ট এখানে লিখছি। আমি দেখো লিখতে পারি এখানে যে টাওয়ার অফ 1 কমা এ কমা সি কমা বি। আমি এখানে তোমার লিখছি এ টু সি, আর আমি এখানে লিখছি টাওয়ার। আমি রিকার্সিভ কলটাকে আমি তোমার ভেঙে দেখাচ্ছি যে কতবার কলটা হচ্ছে। 1 কমা বি কমা এ কমা সি। আমি এখানে তোমার লিখছি টাওয়ার 1 কমা সি কমা বি কমা এ। আমি এখানে তোমার মুভটা লিখছি সি টু বি। যতগুলো মুভ আমার হবে, আমার 15 নাম্বার অফ মুভ হবে, আমি এখানে লিখছি টাওয়ার 1 কমা এ কমা সি কমা বি। তার নিচটাকে আবার নিচে তোমার আরও দুটো আছে, আমি এটাকে তোমার লিখতে পারি টাওয়ার 1 কমা বি কমা এ কমা সি। আমি এখানে তোমার মুভটা দেখাচ্ছি বি টু এ। আবার এখানে লিখছি ভেঙে টাওয়ার 1 কমা সি কমা বি কমা এ। আর এখানে তোমার দেখো এটা তো বি টু সি তো মুভটা আছেই, আমি এটাকে আবার ভাঙছি, লাস্ট এটাকে ভাঙছি টাওয়ার 1 কমা এ কমা সি কমা বি। আর এটাকে লিখছি এ টু সি। আমি কিন্তু প্রতিটা মুভ আমি কিন্তু এখান থেকে পেয়ে যাবো, আমি কিন্তু 15 নাম্বার অফ মুভ এখান থেকে পেয়ে যাবো। দেখো এখনই টাওয়ার 1 কমা বি কমা এ কমা সি। ওকে, তাহলে 1 কমা বি কমা এ কমা সি মানে এখানে মুভমেন্টটা কোথায় কোথায় হচ্ছে না, একটা ডিস্কে আমি বি থেকে সিতে মুভ করছি। এখানে দেখো 1 কমা এ কমা সি কমা বি আছে, মানে কি আমি এ থেকে তোমার বিতে মুভ করছি একটা ডিস্কে। আমার এখানে 1 কমা সি কমা বি কমা এ আছে মানে কি না সি থেকে আমি তোমার এতে মুভ করছি একটা ডিস্কে। এখন আমি এবার দেখো কনক্লুশন লিখবো, এবার আমি দেখো কনক্লুশন লিখছি এবার ফাইনালি। এটা মানে আমার তোমার যে মুভটা বোঝায় সেটা হচ্ছে এ থেকে বি ফার্স্ট মুভ। এটা মানে দেখো আমার তো এ টু সি তো আছে এখানে লেখা, এ টু সি। আমার এটা মানে বোঝায় দেখো বি থেকে সিতে মুভ, বি টু সি। এটা মানে কি বোঝায় সি থেকে এ মুভ। এ তো সি টু বি তো এখানে বলাই আছে, সি টু বি এখানে বলাই আছে। এটা মানে তোমার কি বোঝায় এ থেকে বিতে মুভ করছি। ওকে, আমার 15 নাম্বার অফ এখানে মুভ আসবে। এটা মানে কি বোঝায় বি থেকে আমরা সিতে মুভ করছি। এটা মানে বোঝায় বি থেকে এতে মুভ করছি। এটা মানে বোঝায় সি থেকে আমরা এতে মুভ করছি। ঠিক আছে, এটা আমার তো বি টু সি আছে, বি টু সি আছে। এটা মানে বোঝায় এ থেকে বিতে মুভ করছি। এটা মানে বোঝাচ্ছে তো অলরেডি লেখাই আছে এ টু সি। আর লাস্টেরটা আমাদের হচ্ছে বি টু সি। তো যদি আমার 4টে ডিস্ক থাকে তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, 4টে ডিস্ক থাকলে আমার দেখো এখানে 15 নাম্বার অফ মুভস এসছে, এই 15 নাম্বার অফ মুভস আসবে। নিচে কিছু বাদ দিলাম, সরি, নিচে কিছু না, নিচে কিছু নেই। আমার দেখো এই 15 নাম্বার অফ কিন্তু মুভ চলে আসবে। ঠিক আছে, আমার এখানে দুটো মুভ আমি এখানে লিখতে পারিনি। স্যার এ থেকে সি একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখানে দুটো মুভ এখানে দেখো, এই মুভটা দেখো যে তোমার লিখতে পারি, দেখো এই মুভটা তোমার, হ্যাঁ এই দেখো এই মুভটা তোমার এখানে তোমার এটা এখানে ঢুকবে এ টু বি। আর কোনটা এইটা দেখো লিখতে পারিনি, তাই তো এ থেকে সি এই মুভটা এখানে এখানে ঢুকছে। তা দেখো তোমার 15 নাম্বার অফ মুভ থাকছে।
অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু কাজ হয়, রিকার্সিভ প্রসিডিউর তোমার কিন্তু এইভাবে কিন্তু সলিউশনস হয় আলটিমেট। আমি 3বার কল করছি, তাহলে প্রতিটা ফাংশন দেখো তোমার 3বার করে কল হচ্ছে। আমার তো ফর্মুলা তো ওখানে তোমার দেওয়া আছে যে n-1, তাহলে প্রত্যেকবার দেখো তোমার নাম্বার অফ ডিস্কটা দেখো কমছে, একটা করে কমছে। একে যখন গিয়ে দাঁড়াচ্ছে নাম্বার অফ ডিস্ক, ওটা আমাদের টার্মিনেটিং কন্ডিশনস। এক যখন হয়ে তখন আমি এ থেকে তখন বিতে মুভ করে দিচ্ছি, বা আমি যখন তারপরে বি থেকে সিতে মুভ করছি, আমার যখন যেমন তোমার ক্রাইটেরিয়া আসছে। তো এটাকে বলা হয় রিকার্সিভ সলিউশনস, ঠিক আছে? এটাই কিন্তু রিকার্সিভ সলিউশনস, টাওয়ার অফ হ্যানওয়ে এটা কিন্তু রিকার্সিভ সলিউশনস ফর n ইজ ইকুয়াল টু 4। এটা হচ্ছে রিকার্সিভ সলিউশনস ফর n ইজ ইকুয়াল টু 4, মানে নাম্বার অফ ডিস্ক যখন 4। তোমরা নাম্বার অফ ডিস্ক তোমরা 3 নিয়ে ট্রাই করে দেখবে এটাকে এরকমভাবে। আমার কিছুই নয় কিন্তু, সেই আলটিমেট সেই 3টে ফর্মুলা আমার অ্যালগরিদমে তোমার যে 3টে ফর্মুলা ছিল, সেই 3টে রুলস আমার কিন্তু এখানে কাজে লাগছে মেনলি। এই 3টে রুলস কিন্তু আমাদের কাজে লাগছে, এই 3টে রুলস। এই 3টে বুঝলে কিন্তু টাওয়ার অফ হ্যানওয়ে কিন্তু বোঝাটা কোনো মানে ডিফিকাল্টি হবে না, মানে ডিফিকাল্ট লেভেলটা কিন্তু তুমি যদি এটাকে বুঝতে পারো, তোমার টাওয়ার অফ হ্যানওয়ে নিয়ে কিন্তু কোনো সমস্যা আসবে না, যেমনই কোশ্চেন আসবে না কেন করতে পারবে। তো আমরা অনেক রকমভাবে দেখলাম টাওয়ার অফ হ্যানওয়ের কনসেপ্টটাকে আমরা বিভিন্ন রকমভাবে আমরা কিন্তু এখানে এলাবোরেটলি ডিসকাস করেছি। নাম্বার অফ ডিস্ক আমরা 3, 4, 1, 2 নিয়ে তো করেছি, তো 5 নিয়ে করাটা কোনো ব্যাপার না। আমরা 3, 4 নিয়ে করতে পারলে আমরা 5 নিয়ে করতে পারবো। আমার তো রিকার্সিভ সলিউশন তো আছেই, ইটারেটিভ যদি আমরা না করতে পারি, আমাদের তো রিকার্সিভ সলিউশন তো আছেই আমাদের কাছে। সবসময় কিন্তু রিকার্সিভ সলিউশনই কিন্তু মানে চাইবে টাওয়ার অফ হ্যানওয়ে ক্ষেত্রে, তোমাকে ইটারেটিভ সলিউশন কিন্তু তোমার আসবে না, কারণ দেওয়া সম্ভব নয়, কারণ করাটা পসিবল নয়। ইটারেটিভ সলিউশন তোমার করাটা পসিবল নয়, তাহলে আমাকে অনেক স্টেপ আমাকে পারফর্ম করতে হবে, ঠিক আছে? তাহলে টাওয়ার অফ হ্যানওয়ে প্রবলেম বেসিক্যালি আমাকে ইলাস্ট্রেট করে যে রিকার্শনের পাওয়ার কতটা, যে পাওয়ার অফ রিকার্শন। আর আমরা একটা এত বড় প্রবলেমকে আমরা কত সহজে তোমার দেখো আমি এখানে মানে সলভ করে দিলাম। আমার নাম্বার অফ ডিস্ক তুমি আমার প্রোগ্রামে তুমি যত খুশি তুমি ইনপুট দাও না কেন, তা তোমাকে তো রিকার্সিভ সলিউশন থেকে আমাকে তোমার দেখো সলভ হয়ে যাচ্ছে। তো আমি যদি তোমার রিকার্শন কনসেপ্ট ব্যবহার না করতাম, আমি যদি লুপ দিয়ে তোমার কাজটা করার ট্রাই করতাম, ফর লুপ দিয়ে বা হোয়াইল লুপ দিয়ে, আমাকে কোড লিখে তোমাকে আমার শেষ করতে পারতাম না, এত কোড লিখতে হতো। আর এই রিকার্শনকে সাপোর্ট করার জন্য বা এই রিকার্শনকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ডেটা স্ট্রাকচারের যে কনসেপ্টটা ইউজ করা হয় তার নাম হচ্ছে স্ট্যাক, ঠিক আছে? আর অবশ্যই আমার নন রিকার্সিভ সলিউশন মানে তোমার হচ্ছে ইটারেটিভ সলিউশনস। তো নন রিকার্সিভ সলিউশনসটা অবশ্যই লেস এক্সপেন্সিভ, এর থেকে অনেকটা কম এক্সপেন্সিভ। মানে এক্সপেন্সিভ মানে বলতে চাচ্ছি যে তার খরচা কম হয় তাও কিন্তু নয়, তার টাইমটা কম লাগে, ঠিক আছে? মেমোরিতে হয়তো তোমার আমার স্ট্যাকের ইউজেসটা কম হয় ইটারেটিভ সলিউশনে, তাকে আমরা বলি নন রিকার্সিভ সলিউশনস। আর রিকার্সিভ সলিউশন অবশ্যই আমার চিপার বা অবশ্যই এক্সপেন্সিভ, কিন্তু আমরা বড় কোনো টাফেস্ট কোনো প্রবলেমকে আমরা এত সহজে রিকার্শন দিয়ে মানে ডিসকাস করতে পারি বা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা কিন্তু তোমার ইটারেটিভ দিয়ে কিন্তু সেই কাজটা করা যায় না। করতে গেলে আমাকে প্রচুর কোড লিখতে হবে, তার জন্য কিন্তু তোমার রিকার্শন এতটা পপুলার। আর তাকে আমি ফার্স্টই বলেছিলাম একটা পাওয়ারফুল টুল, তার কিন্তু রিজন কিন্তু একটাই, যে আমরা যে কোনো কমপ্লেক্স টাইপের কোনো প্রবলেমকে আমরা কিন্তু রিকার্শন দিয়ে খুব সহজে আমরা সলভ করতে পারি। দ্যাটস ওয়াই তাকে আমরা বলছি পাওয়ারফুল টুলস। ওকে, তো যাই হোক আমরা আজকে এখানে শেষ করব। আমরা যেটা টার্গেট নিয়েছিলাম সেটা আমাদের হয়ে গেছে। আর জিসিডির প্রোগ্রামটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, একটু দেখবে, দেখলেই বুঝতে পারবে। আমরা টাওয়ার অফ হ্যানওয়ে বুঝতে পারলে জিসিডি তোমার প্রবলেমটা আমরা তো নর্মালি করেছি, জিসিডি কীভাবে করা হয়, তাই তার যেই ইটারেটিভ যে সলিউশনসটা মানে লুপ দিয়ে আমরা কাজটা করে এসেছি জিসিডি, তাই না? সিতে পড়েছি আমরা। আমি রিকার্শন দিয়ে জাস্ট আমি একটা কোডকে আমি শেয়ার করবো তোমাদের গ্রুপে, সেই কোডটাকে জাস্ট মনে রাখবে, তাহলেই তোমার জিসিডি অফ 2 নাম্বারস আমরা রিকার্সিভ সলিউশনস আমরা পেয়ে যাবো। ওকে, তো ওটা পরীক্ষায় আসতে পারে জিসিডি অফ 2 নাম্বারস, তো তখন কিন্তু আমরা সেই কাজটা আমরা দেখাতে পারবো। ওকে, বলো রিকায়, আমাদের টাওয়ার অফ হ্যানওয়ে কেমন লাগলো বলো? আমি কিন্তু একটু এলাবোরেটলি ডিসকাস করেছি, আমি কিন্তু মানে ডিটেলসে বলেছি, অতটা কিন্তু আমাদের না বললেও হতো। আমি জাস্ট তোমার টাওয়ার অফ হ্যানওয়ে কীভাবে কাজ করছে এক্সাম্পলটা দিয়ে আমি তোমাকে কিন্তু অ্যালগোটা তোমাকে বলতে পারতাম। আমি একটু বেশি মানে ডিপে গিয়ে আমি দেখিয়েছি যে কীভাবে কাজ করছে টাওয়ার অফ হ্যানওয়ে, তার ডিফারেন্ট অ্যাসপেক্ট।
ইভেন আমরা রিকার্সিভ সলিউশনও দেখেছি লাস্টে দেখলাম।